আদিত্য, শাওন, মাহির, মনি ও লিজা সবাই ভাবছে কি ঘটে গেল কিছুক্ষণ আগে, কিভাবে সম্ভব এটা। এসব নিয়েই তারা আলোচনা করছিল। হঠাৎ করেই বাড়ির সামনে অনেকগুলি কাল গাড়ি এসে থামল। গাড়ি থেকে হুড় হুড় করে নেমে এলো প্রায় 2-3 ডজন কালো পোশাক পরিহিত গার্ডস টাইপের লোক। সবার হাতেই ছিল গান, বন্দুক। ওরা এসে আদিত্যদের ঘিরে ধরল, আর কিছু গার্ডস বাসার বাইরে দাঁড়িয়ে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে যাতে কেউ আক্রমণ করতে না পারে। ঠিক তখনই একটি লাক্সারি গাড়ি এসে থামল বাসার সামনে। তা থেকে নেমে আসছে একটি অপূর্ব সুন্দরী মেয়ে, গায়ে কালো রঙের লেদার জ্যাকেট, হাতাগুলি ভাঁজ করে কুনুই পর্যন্ত তোলা, বাম হাতের কুনুইয়ের ঠিক নিচে আর ঘাড়ের ট্যাটু দুইটা আজ স্পষ্টভাবে ফুটে উঠেছে তার ফর্সা শরীরে। পায়ে কালো শো, হাতে গ্লাভস, চোখে কালো সানগ্লাসে যেন এক অন্যরকম মেয়ে, যার পোশাক আশাকে আছে পাওয়ারের চাপ আর চেহারায় আছে মুগ্ধতা। মেয়েটা হলো রুহি। রুহির এই হঠাৎ বদলে যাওয়াটাকে যেন কেউই সহজভাবে নিতে পারছে না। যে মেয়ে কোনোদিন কারোর মুখের উপর কথা পর্যন্ত বলেনি, সে মেয়ে আজ বাইরে মারামারি করে এসেছে, তাও কোনো সাধারণ মানুষকে মারেনি, বরং পুলিশদের মেরে এসেছে। তাতেও রুহির শান্তি হয়নি। বাসায় এসে আদিত্যকে থাপ্পড় মেরে আদিত্যের ক্রেডিট কার্ড নিয়ে গেছে, আর তা থেকে বেশ মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছে এরই মধ্যে। এতদিন রুহি কারো সাথে কখনো গলা উঁচু করে কথা বলেনি, কিন্তু আজ কি হলো, তার সবকিছুই কেমন বদলে গেছে। পোশাক আশাক, আচরণ সবকিছুই বদলে গেছে। রুহি গাড়ি থেকে নামার সাথে সাথেই গার্ডসদের দল 2 ভাগে ভাগ হয়ে গিয়ে মাঝখানে রাস্তা করে দিল। আদিত্য, মাহির, শাওন, মনি, লিজা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি দেখতে সুন্দরী হলেও এত ফর্সা ছিল না, আজ হঠাৎ করে ফর্সা হয়ে গেছে, এর রহস্য কি? রুহি এসে গার্ডসদের বলল সবাইকে নিয়ে যেতে। সবাইকে নিয়ে প্লেনে তোলা হলো। প্রায় 3 ঘন্টা পর রুহির প্রাইভেট জেটটি ল্যান্ড করতেই কিছু লোক এসে রুহি আর সবাইকে অভিনন্দন জানাল। সারি সারি লাক্সারি কার দাঁড়িয়েছিল রুহিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। রুহি ধমক দিয়ে বলল, আমি এত বিলাসিতা পছন্দ করি না, জানো না? গার্ডসহ, ম্যাম, জয় স্যার বলেছেন আপনার যদি একটু অসুবিধা হয় তাহলে আমাদের সবাইকে গুলি করে মারবেন, তাই এই ব্যবস্থা। রুহি বুঝলাম, কিন্তু এই কয়েকজনের জন্য এতগুলি কার নিয়ে রোড ব্লক করে যাওয়ার মানেই হয় না। সবাইকে নিয়ে একটা গাড়িতে যাও, বাকিগুলি এখানেই থাক। আর আমার বাইক কোথায়? চাবি দাও। একজন গার্ডস এসে চাবি দিল আর বলল, ম্যাম, সিকিউরিটির জন্য আজ অন্তত যদি গাড়িতে যেতেন, অথবা সাথে যদি কাউকে। রুহি হা হা হা। রুহি এতদিন লুকিয়েছিল মানে এই না যে সে দুর্বল হয়ে গেছে। কতদিন নিজের শহরকে দেখিনি, গাড়িতে গেলে কি করে হবে? ওদের সাবধানে নিয়ে যাও, কারো গায়ে যেন একটা আছড়ও না লাগে, বলে রুহি আদির হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে গিয়ে বলল, পিছনে বসো, শহরটা দেখতে দেখতে বাসায় যাই। রুহি একজনের হাত থেকে একটা রিভলভার নিয়ে আদির হাতে দিয়ে বলল, এটা নাও। আদি অবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। আরে, আমাকে মারতে দেইনি। রাস্তায় দরকার হতে পারে, এটা সবসময় নিজের সাথে রাখবা, আর এটা তোমার শহর না, তাই এত বোঝে চলার দরকার নাই। কিছু এদিক ওদিক দেখলেই গুলি চালাবে। কে মারা গেল আর কি হয়ে গেল এসব ভাবার দরকার নাই। আদির মনে হচ্ছে সে যেন স্বপ্নে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদি বাধ্য ছেলের মতো রুহির পিছনে বসল। শাওন, মাহির, লিজা, মনি সবাই রুহির দিকে তাকিয়ে আছে। ওদের চোখের পলক পড়ার আগেই রুহির বাইক যেন উধাও হয়ে গেল। শাওন, মাহির, লিজা, মনি একে অপরের মুখ দেখছে, আরে ম্যাজিকের মতো ওরা কোথায় ভেলিশ হয়ে গেল? একজন গার্ড বলল, এসব ভেবে লাভ নাই স্যার, ম্যাডাম এভাবেই ড্রাইভ করেন। জয় স্যার ম্যাডামকে ফুল স্পিডে ড্রাইভ করা শিখিয়েছেন। আশ্চর্যের বিষয় হল এত স্পিডে ড্রাইভ করেও উনি বা জয় স্যার কেউই কখনো অ্যাক্সিডেন্ট করেন না। এসব না ভেবে আপনারা এখন চলুন।
তা না হলে ম্যাডাম রাগ করবেন, হয়তো রাগে আমাদের গুলি করে দিবেন। আসলে ম্যাডামের বরাবরেই মুখ চলে কম, হাত চলে বেশি। উনি অনেক ভালো মনের মানুষ হলেও নিজের রাগ কন্ট্রোল করতে পারেন না। আদি রুহির পিছনে বসে আছে। রুহি ফুল স্পিডে ড্রাইভ করছে, তাই আদি বাধ্য হয়েই রুহিকে জড়িয়ে ধরে বসল। রুহির এলোমেলো চুলগুলি আদির মুখে এসে পড়ছে। আদির সবকিছু বেশ ভালোই লাগছে, কিন্তু আদি এখনো জানে না সামনে কি অপেক্ষা করছে তার জন্যে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির সামনে পৌঁছে গেল। তারা আসার কিছুক্ষণের মধ্যেই মাহিরদের গাড়িও এসে পৌঁছে গেল। বাড়ির গেইটে বিশাল আয়োজন রুহিদের স্বাগতম জানানোর জন্য। রুহি সবাইকে ভিতরে আসতে বলল। গেইটের সামনে মধ্যবয়সী একজন লোক, একজন মহিলা দাঁড়িয়ে আছে। তারা অধীর আগ্রহ নিয়ে রুহির এগিয়ে আসার দিকে তাকিয়ে আছে, কিন্তু রুহি তাদের সাথে কথা না বলে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। সেখানে আরও একজন মহিলা ছিল। রুহি গিয়ে তাকে জড়িয়ে ধরল। ফুফি, কেমন আছো? মহিলাটা রুহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। বলতে লাগল, কি করে পারলি আমাদের এত কষ্ট দিতে? এতই জেদ তোর? কত জায়গায় খুঁজেছি জানিস? রুহি, মেরি ডার্লিং, এখন কাঁদছো কেন? এই তো আমি চলে এসেছি, এবার চোখ মুছো বলে রুহি মহিলার চোখ মুছে দিল। পিছনের সেই লোক আর মহিলাও কাঁদছিল। রুহির ফুফি, এরা হলো আমার বন্ধু আর বান্ধবী, আমি এতদিন এদের সাথেই ছিলাম বলে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রুহি ফুফি, সবার আপ্যায়নের ব্যবস্থা করো, আর পিছনের ভদ্র মহিলা আর ভদ্রলোকের সাথেও পরিচয় করিয়ে দেও বলে রুহি ভিতরে চলে গেল। রুহির ফুফি, তোমাদের আর কি বলবো বাবা, এই হলো রুহি। বাবা মায়ের আদুরি একমাত্র মেয়ে, আমারও আদরের। আর এইখানে ওকে যে সবচেয়ে বেশি আদরে রাখে সে হলো আমার ছেলে জয়। জয়ের আশকারাতেই রুহি দিন দিন জেদি হয়ে গেছে, তাই এতদিন পরে বাসায় ফিরেও বাবা মার সাথে কথা বলেনি। প্রায় 2 বছর আগে রুহি এখানে একজনকে পিটিয়ে মেরে ফেলেছিল, তাই তার বাবা মাওকে শাসন করেছিল। সেই রাগে রুহি বাড়ি থেকে চলে যায়। অনেক খুঁজেও ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। জয় ওকে খুঁজে পাগল প্রায়। আজ সকালে জয় হঠাৎ ফোন করে বলল, রুহি আজ ফিরবে। আমরা তো বিশ্বাস করতেই পারিনি ও ফিরবে। যে দৌড়! ওকে ফিরে পেয়ে আমাদের সবার যে কি আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদের কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তোমরা আজ আমাদের বাড়ির প্রাণ ফিরিয়ে দিলে। এরই মধ্যে রুহির বাবা মা এসে সবার সাথে পরিচয় করে নিল। রুহির বাবা বাকি কথা পড়ে এখন সবাইকে নিয়ে ভিতরে যাও, না হলে আবার রুহি রাগ করবে। সবাই ভিতরে গেল। কি অসম্ভব সুন্দর বাড়িটা, সবাই তো হতবাক। রুহি এত বড়লোক, আর এ কে দিয়ে নাকি আমরা বাড়ির কাজ করেছি। আদি ইচ্ছা করছে মাটি ফাঁক করে সারা জীবনের জন্য ঢুকে যাই মনে মনে। আদিরা সবাই নিচে বসে আছে, তখনই রুহি মাথা মুছতে মুছতে নিচে নামল। রুহিকে এত সুন্দর লাগছে যে চোখ সরানো যাচ্ছে না। মাত্রই শাওয়ার নিয়েছে রুহি, একটা পিঙ্ক কালার শর্ট বেবি ফ্রক পরেছে। ভিজা খোলা চুল আর ফ্রকে রুহি একদম বারবি ডলের মতো লাগছে। আদি, এত সৌন্দর্য এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে রুহি মনে মনে। রুহি, এরা এখানে কি করছে? কতটা জার্নি করে এসেছে জানো? সবাইকে রুমে নিয়ে যাও, এদের মাথা পড়ে চিবিয়ে খেয়েও এখন ফ্রেশ হতে দাও। রুহি, মিলি সবাইকে রুম দেখিয়ে দাও। মিলি রুহির সার্বক্ষণিক দেখাশোনা করত। মিলি, জি ম্যাডাম, সবাইকে গেস্ট হাউজে নিয়ে যাচ্ছি। রুহি, হেই ওয়েট, কোথায় নিয়ে যাবা বললা? ধমক দিয়ে। তোমাকে যেন আর এই বাড়িতে না দেখি, বুঝেছ? সবাই অবাক হয়ে গেল রুহির কথায়। ফুফি, ও আবার কি করল? রুহি, তোমরা কি শুনতে পাওনি? আমি এতদিন এদের বাসায় ছিলাম। আমি এদের বাসায় যদি ফ্যামিলি মেম্বারের মতো থাকতে পারি, তাহলে এরা আমার বাসায় গেস্ট হয় কি করে? বলে সামনে থাকা ফ্লাওয়ার ভাসটা ফেলে দেয় রুহি। রুহিওকে বুঝেছি, আমার ফোন কোথায়?
ফোন হাতে নিয়ে হ্যালো, কোনো চিড়িয়াখানায় আমাকে ফিরে আসতে বলছিলি তুই? এখানে তো আমার থাকার মতো ঘরেই নাই। ওপাশ থেকে কেউ বলল, রুহি রুহি, কাম ডাউন ডিয়ার, আই এম অন দ্য ওয়ে। আর কিছুক্ষণ সহ্য কর বেবি, একটু কষ্ট করে থাক, আমি এসেই তোকে নিয়ে যাচ্ছি। রুহি তুই কই? জয়, আমি আউট অফ টাউন ডেয়ার, অনেক আগেই রওনা দিয়েছি কিন্তু এখনো পৌঁছতে পারিনি, এর জন্য তোর যা খুশি শাস্তি দিস, এখন আমার কথা শোন প্লিজ। রুহি ফোন কাটতেই মিলি এসে বলল, সরি ম্যাম, আর হবে না। এদিকে রুহির ফুফির ফোন বেজে উঠল, জয় ফোন করেছে। ফুফি, হ হ হ, হ্যালো। জয়, মাম্মাম, কি সমস্যা তোমাদের? সবাইকে বলে দিচ্ছি না, রুহির যেন এক চুল পরিমাণ অসুবিধে না হয়। কথা বোঝ না তোমরা? লাগবে না তোমাদের, আমি এসেই ওকে নিয়ে যাব, এইটুকু সময় শুধু ওকে ভালো রাখো প্লিজ। না হলে। ফুফি ফোন রেখে বলল, জয় খুব রেগে গেছে। মা তুই আর কিছু করিস না, তাহলে ও এসে কাকে কাকে মারতে শুরু করবে কে জানে। রুহি, ফুফি, আমার এটা ঠিক হয়নি, জয় রাস্তায় আছে, ওকে উত্তেজিত করা উচিত হয়নি আমার। আচ্ছা মিলি শোন, উপরে সবার থাকার ব্যবস্থা করো, আমার রুমে আদিকে থাকতে দিও। আমি গেস্ট রুমে থাকব। কারো জন্য রুহি নিজের রুম ছেড়ে দিচ্ছে, বুঝতেই পারছো কেমন গেস্ট তারা। আর বোঝাতে হবে? মিলি, না ম্যাম, আমি দুঃখিত। লিজা, রুহি, আমাদের নিয়ে এত চিন্তা করো না, আমাদের এখানে কোনো সমস্যা হবে না। রুহি হেসে বলল, উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, খিদে পেয়েছে। আদি, এইটুকু কথা যে মেয়ের সহ্য হয় না, সে আমার করা এত অত্যাচার কি করে সহ্য করেছিল? আর কে এই জয়, যাকে রুহি বাবা মার যে বেশি ভরসা করে। জয়কে দেখার আগেই আদির মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে। এগুলা ভাবতে ভাবতে আদি উপড়ে গেল। শাওন আর মাহিরের শিক্ষা হয়ে গেছে, এইটুকু কথার জন্য জয় নিজের মাকে যেভাবে শাসালো, আর এই জয়কে যদি রুহি আমাদের সব কথা বলে দেয়, জয় না টয় আমাদেরকে তো দুই টুকরা করে ফেলবে। সবকিছু বদমাইশ আদির জন্য হল। আমাদের নিশ্চয়ই জামাই আদর করার জন্য এখানে আনেনি। কি যে হবে কে জানে। আল্লাহ মালুম, রক্ষা করো। মনি, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মনি যা, নিজের মরার দিন গুনতে থাক। রুহি খাবার টেবিলে বসে আছে, সবার জন্য অপেক্ষা করছে। রুহি, মিলি, যাও সবাইকে ডেকে আনো। সবাইকে নিয়ে মিলি নিচে আসলো। সবাই খেতে বসেছে, রুহি সবাইকে সার্ভ করে দিচ্ছে, এটা দেখে রুহির বাবা মা সহ বাড়ির সব কাজে লোকের চোখ কপালে উঠে গেছে। রুহি, এভাবে তাকানোর কিছু নাই। আমি কি এরা জানতো না, তবুও আমাকে মাথায় করে রেখেছিল, তাই আমিও সেটাই করছি। রুহির কথায় আদির মনে পড়ে গেল, সে রুহির খাবার ছুঁড়ে ফেলে দিয়েছিল। মনে পড়তেই আদি খাবার ছেড়ে উঠে গেল। আদি, আমার খিদে নেই, এক্সকিউজ মি বলে চলে যেতে চাইল। রুহি, এই কে আছো, স্যারকে বসিয়ে দাও। একজন এসে আদিকে জোর করে বসিয়ে দিল। রুহি আদির কাছে এসে চোখ গরম করে আদির মুখের একদম কাছে গিয়ে আদির চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, এটা তোমার বাসা না, আর রুহি কি সেটা আগেই দেখে নিয়েছ, তাই বাড়াবাড়ি করবা না। এখানে আমি যা বলবো তাই হবে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? আদির কিছু করার নাই, চুপচাপ খেতে লাগল। রুহিও খাচ্ছে, এর মধ্যে বাড়ির গেইটে একটা বাইক এসে থামল, বাইকটা সেম রুহির বাইকের মতোই। বাইকটা থামিয়ে একটা ছেলে এদিকেই এগিয়ে আসছে, ছেলেটি দেখতে যেমন সুন্দর তেমনি হ্যান্ডসাম। আনুমানিক 6 ফিট লম্বা, ফর্সা, বডি বিল্ডার আর খুব স্মার্ট, ডান হাতের কুনুই থেকে কজি পর্যন্ত ট্যাটু করা, ঠিক ট্যাটু না, ইংলিশে কিছু একটা লিখা। ছেলেটিকে দেখেই রুহি খাবার ছেড়ে ছেলেটির দিকে ছুটে গেল, ছেলেটিও রুহির দিকে ছুটে আসছে। রুহি, ও মাই ডেভল। ছেলেটি মাই বেবি ডল। বাইকটা থামিয়ে একটা ছেলে এদিকেই এগিয়ে আসছে, ছেলেটি দেখতে যেমন সুন্দর তেমনি হ্যান্ডসাম। আনুমানিক 6 ফিট লম্বা, ফর্সা,
বডি বিল্ডার আর খুব স্মার্ট, ডান হাতের কুনুই থেকে কজি পর্যন্ত ট্যাটু করা, ঠিক ট্যাটু না, ইংলিশে কিছু একটা লিখা। ছেলেটিকে দেখেই রুহি খাবার ছেড়ে ছেলেটির দিকে ছুটে গেল। ছেলেটিও রুহির দিকে ছুটে আসছে। রুহি, ও মাই ডেভল, ছেলেটি মাই বেবি ডল। রুহি ছেলেটিকে জড়িয়ে ধরল, ছেলেটিও রুহিকে কোলে তুলে নিল। তারপর বাসার ভিতরে ঢুকতে শুরু করল। ছেলেটি আর কেউ না, জয়। জয়, কি করে পারলি বলতো আমাকে ছেড়ে চলে যেতে, এতদিন আমায় ছেড়ে থাকতে? আমার বুঝি কষ্ট হয় না? রুহি ছেলেটি গলা জড়িয়ে রেখেছে। হুম হুম, খুব কষ্ট হয়েছিল বুঝি? তাহলে তুই এত সুন্দর হয়ে গেলি কি করে? কষ্ট পেলে তো মানুষ দেখতে খারাপ হয়ে যায়। জয়, ভালো হচ্ছে না কিন্তু, এক্ষুনি ফেলে দিব। রুহি, গলা জড়িয়ে আছি তো কি করে ফেলবি? জয়, তুই একটুও বদলাসনি হারামি। রুহি, এই হ্যালো, আমার পুষ্জনম হয়নি যে বদলে যাব। আমি আগের রুহি আছি। দুইজন হাসতে হাসতে ঘরে ঢুকল। জয় যখন টেবিলের সামনে দাঁড়িয়ে আর রুহি জয়ের কোলে, তখন রুহি, চল সবার সাথে পরিচয় করিয়ে দেই। জয়ও, পরিচিত না হয় হব, কিন্তু এবার তো কোল থেকে নাম। 2 বছরে কত মুটকি হয়ে গেছিস রে। রুহি, হারামি কোথাকার, জীবনেও আর উঠব না যা, স্বর বলে রুহি নেমে যেতে চাইল। আচ্ছা, রাগ করতে হবে না বেবি, তুমি কোলেই থাকো। হুম বলে আবার জয়ের গলা জড়িয়ে ধরল রুহি। জয়, হ্যালো এভরিওয়ান, আমি সবাইকেই চিনি, আদি, শাওন, মাহির, মনি, লিজা, ঠিক বললাম তো? আর আমি জয়। রুহির মুখে নামটা আগেই শুনে নিয়েছ নিশ্চয়ই। জয় সবার সাথে বেশ ফ্রেন্ডলি কথা বলছে। আদির নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আজ। আদি রুহিকে কখনো অন্য কোনো ছেলের কোলে আবিষ্কার করব ভাবতেই পারিনি। যাক, জয় তো ওর জীবনে আগে থেকেই ছিল, তাই মেনে নেওয়া ছাড়া কিছু করার নাই। জয়, তোমরা খাও, পরে কথা হবে, আমি একটু কাজ সেরে আসি বলে রুহিকে কোল থেকে নামিয়ে হাত ধরে টেবিলের ঠিক পিছনের সোফায় বসা রুহির বাবা মার কাছে নিয়ে গেল। জয়, কিরে, এখনো বলিস নি তাই না? রুহি, উহু। জয়, তাহলে এবার বল। রুহি, উহু। জয় রুহির দিকে তাকাল। রুহি, এভাবে তাকাতে হবে না, বলছি। রুহি, সরি বাবা, সরি মাম্মম। রুহির বাবা মা খুশি হয়ে গেল। রুহি, আমি সরি বলিনি, জয় জোর করে বলিয়েছে। সবাই হেসে দিল। জয়, আমি কখন জোর করলাম? হুম, হেসে হেসে। রুহি, মনে মনে করেছিস সেটা কি আর কেউ বুঝবে? আমি তো ঠিকই বুঝেছি। এখন তো সরি না বললে রাগে হন হন করে চলে যেতি। রুহির মা, কেমন আছিস তুই জয়? রুহি, চলে যাওয়ার পর আজ আসলি, এই 2 বছরে একবারও আসলি না আমাদের বাসায়, তোদের এত জেদ? জয়, হেসব ছাড়ো তো আন্টি। পিছন থেকে জয়ের মা বলে উঠল, মেয়েটা যে এটু হাতে দাঁড়িয়ে আছে সেটা বুঝি তর চোখে পড়ছে না জয়? জয়, তাই নাকি? রুহি, যা হাত ধুয়ে আয়। রুহি মুখ গুমরা করে বেসিনের দিকে যাচ্ছে। জয় হঠাৎ কি ভেবে যেন রুহির পিছনে ছোটল। জয়ের মা, ফুফি, আরে জয়, কই যাস? আর রুহি হাত ধুবে কেন, ও খাবে না? রুহির বাবা, তুমিও না আপা, কখনো দেখেছ জয় রুহির সাথে থাকতে রুহি নিজের হাতে খেয়েছে? তাহলে আজ কি করে খাবে? রুহি বেসিনের কাছে গিয়ে দাঁড়াতেই জয় পিছন থেকে বলল। জয়, কিরে, নিজে নিজে হাত ধুতে বলেছি বলে মন খারাপ হয়েছে তাই না? রুহি, না, কত বদলে গেছিস তুই। জয়, কই বদলাম? বদলে গেলে কি বুঝতাম, তুই মন খারাপ হয়েছে সবাইকে জিজ্ঞাস করে দেখ তো অন্য কেউ বুঝেছে কিনা। আমি ঠিকই বুঝেছি। রুহি, হয়েছে, ঢং করতে হবে, যা সর, হাত ধুতে বলেছিস তাই করছি। জয় একটানে রুহিকে কাছে নিয়ে, এত রাগ করতে হবে না, আমি আছি তো বলে রুহির হাত ধরে হাত ধুয়ে দিল। এসব দেখে আদির প্রায় কাদো কাদো অবস্থা।
সবার খাওয়া শেষ। আদি এসে টেবিল থেকে এক প্লেট খাবার নিয়ে বলল, চলো সবাই আড্ডা দেই বলে সবাইকে সোফায় বসতে বলল। জয়, তারপর আদি বলো, কেমন লাগছে আমাদের এখানে? আদি, আপনি আমায় চিনেন? জয়, কি করছো? কিসের আপনি? তুমি করে বল ইয়ার। আজ থেকে আমিও তোমাদের একটা ভালো ফ্রেন্ড, যে তোমাদের যে কোনো বিপদে নিজের জান লড়িয়ে দিবে। আদি, তা তুমি আমায় কি করে চিন? জয়, শুধু তোমায় নাকি? আমি সবাইকে চিনি বলছি, দাঁড়াও। কিরে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? খাবারটা কে খাবে? রুহি জয়ের কাছে এসে বসল। জয় রুহির মুখে খাবার তুলে দিতে দিতে বলল, এই যে এটা হলো শাওন, গান বাজনা ভালোবাসে। আর এটা মাহির, কারোর কষ্ট সহ্য করতে পারে না, এক কথায় ইমোশনাল। এটা হলো মনি, একটু ফাজিল টাইপের, কিন্তু এত খারাপ না, ওকে জয়ের একটু টাইট দিতে হবে, এই আর কি। কথাটা শুনে মনির গলা শুকিয়ে গেল। আর সব শেষ লিজা। সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কিউট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। সব ঠিক বললাম তো? কথা বলার মাঝেই জয় রুহির মুখে খাবার তুলে দিচ্ছে। রুহির মা এসে বলল, জয়, তুই তো অনেক দূর থেকে এসেছিস, তুই খাবি না? জয়ও, আন্টি রুহিকে আগে খাইয়ে দেই, তারপর খাচ্ছি। রুহির মা, সত্যি আমি বুঝি না, যে ছেলে বাসায় এক গ্লাস পানি ঢেলে খায় না, সে এই মেয়েকে কি করে এত যত্ন করে? রুহি, তোমার কি তাতে হিংসা হচ্ছে? জয়, রুহি। রুহি চুপ হয়ে গেল। রুহির মা চলে যায়। জয়, তো সবাই যাও, রেস্ট নিয়ে নাও, বিকালে না হয় বের হব সবাই মিলে। রুহি, তোর খাওয়া শেষ হলে আমি একটু বাইরে যাব। রুহি, কই যাবি? আমাকেও নিয়ে যা। জয়, না এখন না, বিকালে নিয়ে যাব তোকে। সবাই রুমে গেল। রুহিকে ঘরে পাঠিয়ে জয় বাইরে চলে গেল। বিকাল হয়ে গেল। জয় এসেছে। জয়, রুহি, এই রুহি। জয়ের গলা শুনেই রুহি দৌড়ে বের হল। রুহি, এতদিন পর আমি আসলাম আর তুই আমায় রেখে চলে গেলি? আর এতক্ষণ লাগলো আসতে? যা, কথা বলবো না। জয় কতগুলি চকলেট দিয়ে বলল, এবার বলবি তো? রুহি, আমাকে কাবু করার সব ব্যবস্থায় আগে থেকে করে রাখিস, তাই না? জয়, কি করব বল, একটাই বেবে ডল যে আমার। রুহি চকলেট খেতে খেতে বলল, ঘুরতে নিয়ে যাবি বলেছিলি, যাবি না? জয়, হুম যাব। যা, সবাইকে বল রেডি হতে। তুইও রেডি হ। রুহি, ঠিক আছে। জয়, এই শোন, এখন বাসায় যেতে পারব না, আমি তোর রুমে একটু ফ্রেশ হতে পারি? রুহি, এটা আবার বলার কি আছে? পাগল নাকি তুই? যা। কিন্তু আমার রুম তো আদিকে দিয়েছি। জয়, তাহলে আর তোকে বলছি কেন? তুই সর, আমি আদির রুমে ফ্রেশ হতে যাচ্ছি বলে চলে গেল। রুহি রেডি হয়ে বসে আছে। শাওন, মাহির, লিজা, মনি সবাই রেডি, কিন্তু আদি আর জয় এখনো নিচে নামেনি। হঠাৎ রুহির চোখ সিঁড়িতে আটকে গেল। আদি আর জয় একসাথে নামছে। জয় একটা সাদা টি শার্ট পরেছে, তার উপর জিপার খুলে কালো জ্যাকেট পরেছে, হাতা ফোল্ড করে রেখেছে, ডার্ক ব্লু জিন্স চুলে জেল দিয়ে পিছনের দিকে ফেলে রেখেছে। ডানটাতে কয়েকটা ব্লেটের ব্রেসলেট, বাম হাতে ঘড়ি, চোখে কাল সানগ্লাস, এক কানে কালো রঙের একটা দুল পরেছে। কি দারুণ লাগছে জয়কে, চোখ ফিরানো যাচ্ছে না। আশ্চর্যের বিষয়, আদিও সেম ড্রেস পরেছে, দুইজনকেই অপূর্ব লাগছে। রাস্তায় যেই ওদের দেখবে গুলিয়ে ফেলবে, কারণ কে কোনটা বোঝা কষ্টকর। আর মেয়েরা তো দেখা মাত্রই ক্রাশ খাবে। লিজা আর মনি অলরেডি ক্রাশ খেয়ে ফেলছে। দুইজন একসাথে এসে দাঁড়াল। রুহি, মাসাল্লাহ, কারো নজর যেন না লাগে। জয়, কিন্তু তুই এসব কি পড়ছিস? একদম ভালো লাগছে না। যা, চেঞ্জ করে আয়। রুহি, উই। জয়, মজা করতেছিলাম, চল বের হই। বের হয়ে। রুহি, আমার বাইক কই? জয়, আজ তুই বাইকে যাবি না, সবার সাথে গাড়িতে যা। রুহি, যা মানে? তুই যাবি না? ও নিজে বাইকে মজা করতে করতে যাবি আর আমাকে গাড়িতে পাঠাবি, তাই তো?
জয়ও না, আমিও গাড়িতেই যাব, তবে অন্য গাড়িতে বলে জয় আদির কাছে এসে রুহির হাতটা আদির হাতে দিয়ে বলল, আগামী 1 ঘন্টার জন্য তোমার হাতে রুহিকে তুলে দিলাম, বলতে পারো আমার জীবনটাই তোমার হাতে তুলে দিলাম। কথা দাও এই 1 ঘন্টা তুমি ওকে রক্ষা করবে। আজ আমাদের সাথে কোনো গার্ডস যাচ্ছে না, আর আমিও যাচ্ছি না তোমাদের সাথে, তাই তোমাকে দায়িত্ব দিলাম, আমি জানি তুমি এই দায়িত্বের যোগ্য। আদি হতবাক হয়ে গেল, এসবের মানে কি বুঝতে পারতেছে না সে। কিন্তু নিজের অজান্তেই আদি বলে ফেলল, নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। জয়, ড্রাইভার, যেখানে বললাম সেখানে নিয়ে যাও, আর রাস্তায় কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আশা করছি কিছু হবে না, কারণ আদি আর আমাকে চিনা যাচ্ছে না, আর আমি যেখানে আছি সেখানে কেউ আক্রমণ করার সাহস পাবে না, তারপরেও সাবধান থেকো বলে জয় চলে গেল। রুহি, কি হলো কিছুই বুঝলাম না, আমরা কি ঘুরতে যাচ্ছি নাকি যুদ্ধ করতে? যাই হোক চল যাই। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা নির্জন লেকের পারে থামল, লেকটার চারপাশে পাহাড়ে ঘেরা, গাড়িটাও একটা টিলার উপরে থামল। আশেপাশে কোনো বাড়িঘর তদূর একটা মানুষও নেই। গাড়ি থেকে নামতেই জয় এসে বলল, রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? রুহি, না হয়নি, কিন্তু এই অদ্ভুত জায়গায় আমরা কি করছি? এটা ঘোরার মতো জায়গা হলো? জয়ও, এখানে ঘুরতে আসিনি, একটা কাজ করতে এসেছি। রুহি, কি কাজ? জয়ও, সময় হলে দেখতে পাবি। মাহির, আমি জানি কি করতে এসেছে, আমাদের মেরে পুঁতে দিতে এসেছে, আজ আর রক্ষা নেই। মরার জন্য তৈরি হ, শাওন ফিস ফিস করে। লিজা, আমার কিন্তু তেমন মনে হচ্ছে জয় ছেলেটা বেশ ভালো। মনি, সেই আশাতেই থাক, আজ মৃত্যু নিশ্চিত, কোনো সন্দেহ নাই। শ্যুট করার সাথে সাথেই রুহি জ্ঞান হারায়। রুহির এখনও জ্ঞান ফিরেনি। জয় রুহির কাছে না গিয়ে সেখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে জয়ের মন খারাপ। জয়ের পিছন থেকে তার কাঁধে কেউ রাত রাখল। জয়ও তার দিকে মুখ না ফিরিয়েই বলল, আদি। তখন রুহি সবে কলেজে ভর্তি হয়েছে, আমি তখন থেকেই বাবা মার বরখে যাওয়া ছেলে, সারাক্ষণ মারামারি করতাম, কারণ ছাড়াই লোকজনকে মারতাম, ভদ্র ভাষায় যাকে বলে মাফিয়া। বাবা মার একমাত্র ছেলে হওয়ায় তারাও কখনো বাধা দিত না। কিন্তু রুহি তেমন ছিল না। রুহি আমার মামার একমাত্র মেয়ে, সবাই ওকে আদর করত। আমিও করতাম, কিন্তু ততটাও করতাম না যতটা এখন করি। খুবই নরম মনের, ইমোশনাল আর ভীতু ছিল রুহি। এতই ভীতু ছিল যে একটা তেলাপোকা দেখলেই অজ্ঞান হয়ে যেত। কিন্তু একদিন আমার ভিতুরানী একটা অসম্ভব কাজ করে বসল। ও এসে আমার কাছে বায়না করল ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমি বেশ বিরক্ত হলাম, কারণ একটা মাফিয়ার পক্ষে আর যাই হোক কোনো মেয়ের হাত ধরে ঘুরে বেড়ানোটা ঠিক সম্মানজনক না বলেই মনে করতাম। বললাম পারব না। রুহি কেঁদে দিলবাধ্য হয়েই বললাম, আচ্ছা চল, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় রাখবি, লোকে দেখে যেন না বলে যে ওই দ্যাট জয় গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। রুহি মাথা নাড়ল, তারপর বেশ সেজেগুজে বের হলো আমার সাথে। কিন্তু আমার যেমন কথা তেমন কাজ। ওকে রেস্টুরেন্ট নিয়ে গেলাম, আইসক্রিম খাওয়াইলাম, কিন্তু সবকিছুই দূর থেকে ওর কাছে না গিয়ে। তারপর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেলাম, রুহিকে বললাম দূরে দাঁড়াতে, ও তাই করল। আমি সবার সাথে কথা বলছিলাম, হঠাৎ রুহি এসে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেলাম। ভাবছি আমার মানসম্মানের 12টা বেজিয়ে দিয়েছে রুহি। কিন্তু আমার ভাবনাকে সম্পূর্ণ উল্টে দিয়ে একটা গুলি এসে লাগল রুহির পিঠে, তারপর পর আরও 2টা গুলি। তার মানে আমার কোনো শত্রু আমাকে মারার জন্য গুলি ছুঁড়েছিল, আর রুহি আমাকে বাঁচাতেই নিজেকে উৎসর্গ করল। রুহির সাদা জামাটা মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল, রুহির ফুটফুটে চেহারাটা মলিন হয়ে গেল চোখের পলকেই। আমার মনে হলো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। জীবনের প্রথম নিজের অজান্তেই চোখের পানি চলে আসল। তখন মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যে করেই রুহিকে বাঁচাতে হবে। ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বললেন অবস্থা ক্রিটিক্যাল, বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সার্জারি করে লাভ নেই। ডাক্তারের কপালে বন্দুক রেখে বললাম, আজ রুহি না বাঁচলে আপনিও বাঁচবেন না। ডাক্তার ভয় বলল তারা সার্জারি করবে, যদিও কোনো আশা নেই। সার্জারি করা হলো, কিন্তু রুহির জ্ঞান ফিরল না। ডাক্তার এসে বলল শি ইজ। কথাটা শেষ করার আগের মুহূর্তে অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালের বেডে দেখলাম। জ্ঞান ফিরার পরে আমার মুখের প্রথম কথা ছিল, রুহি কোথায়? ও ঠিক আছে তো? মামা এসে কাঁদতে কাঁদতে বলল, না বাবা, রুহির জ্ঞান এখনো ফিরেনি। রুহি কোমায় চলে গেছে। 3 মাস রুহি কোমায় ছিল। কোনো নাড়াচাড়া করা তদূর, রুহি চোখ তুলে থাকাতো না পর্যন্ত। সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি প্রতিদিন প্রার্থনা করতাম, খোদা তুমি রুহিকে ফিরিয়ে দাও, আমি আমার জীবন দিয়ে ওকে আগলে রাখব। আমি দিনের পর দিন রাতের পর রাত ওর পাশে বসে থাকতাম। একদিন খোদা আমার কথা শুনল, আমি রুহির পাশে বসে আছি, হঠাৎ রুহি নড়ে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনলাম। তিনি বললেন শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। কথাটা শুনে আমার মনে হলো পৃথিবীর সব সুখ যেন আমার মনে ঠাঁই পেয়েছে। তার কিছুদিন পর ওকে বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পর আমি রুহিকে কখনো নিজের চোখের আড়াল হতে দিতাম না। নিজের হাতে খেতে পর্যন্ত দিতাম না। সবসময় আমি ওর খেয়াল রাখতাম। সবাই বলতো ও নাকি আমার বউ, সত্যি বলতে কে কি ভাবছে এসবকে আর পাত্তা দিতাম না। কিন্তু খেয়াল করলাম রুহি যেন আরো ভীতু হয়ে গেছে, গুট হয়ে গেছে। বাড়ির বাইরে একদম বের হতে চাইত না। আমাকে ছাড়া একা একা থাকতেই পারত না, কলেজে পর্যন্ত যেত না। তখন প্রতিজ্ঞা করলাম রুহিকে আমি স্ট্রং করে তুলব, যে করেই হোক। শুরু হলো রুহির ট্রেনিং। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করলাম ওকে শক্ত করে তোলার। রুহিও আস্তে আস্তে ভীতু রুহি থেকে শহরের লেডি ডনে পরিণত হল। ইমোশনাল রুহি হয়ে উঠল বদমেজাজি রুহি, যেখানে অন্যায় দেখত সেখানে মারামারি শুরু করত। রাগ উঠলে ওকে আমি ছাড়া কেউ শান্ত করতে পারত না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। একদিন তো একটা ছেলেকে সবার সামনে পিটিয়ে মেরে ফেলেছিল। ছেলেটা অবশ্য গুন্ডা ছিল। একটা মেয়েকে অত্যাচার করেছিল, তাই রুহি ওকে মেরেছিল। তাই মামা ওকে বকা দিয়েছিল। তখন সেই রাগে রুহি বাসা থেকে চলে যায়। আদি লাশটাকে উদ্দেশ্য করে বলল, এটা কে? জয়ও এই সেদিন আমাকে গুলি করেছিল, যেই গুলিগুলো রুহির লেগেছিল। জয় কথা শেষ করে বলল, চলো রুহির কাছে যাই। আদি এতক্ষণ সব শুনছিল আর কোনো কথা না। আদিও জয়ের পিছন পিছন গেল। এদিকে রুহির জ্ঞান ফিরল। রুহি মিট মিট চোখ খুলে নিজেকে কারোর কোলে আবিষ্কার করল। তার সামনের মাটিটা রক্তে ভিজে আছে। তার পাশেই একটা লাশ পড়ে আছে। রুহি নিজেকে কিছুটা সামলে নিয়ে উঠে চোখ খুলে তাকাল। সে এতক্ষণ লিজার কুলে শুয়েছিল, পাশে আদিও আছে। তার মানে আমি আদি বা লিজাদের শ্যুট করিনি, তবে কাকে মারলাম আর জয়ই বা কই? রুহে ভালো করে লাশটাকে দেখল। তারপর সে দেখল জয় পাশেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রুহি জয়ের কাছে গিয়ে বলল, তার মানে তুই একে আনতেই তখন বাইরে গেছিলি? জয় গম্ভীর গলায় উত্তর দিল, হুম। ওকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম শুধু তর হাতে মারাব বলে। কিন্তু কি জানিস রুহি, আমি আজ হেরে গেছি। আমার এতদিনের পরিশ্রম আজ তুই বৃথা করে দিলি। আমার এতদিনের কষ্টের কোনো মূল্যই তুই দিলি না। আমি কখনোই ভাবিনি তুই এভাবে বদলে যাবি। তুই এখন আর তর জয়কে বিশ্বাস করতে পারিস না। আমি তোকে এতবার বললাম, তাও তুই শ্যুট করলি না। সত্যিই আমার আজ আর কিছু বলার মতো মুখ নেই। আমি হেরে গেছি রুহি, আমার জীবনের সবচেয়ে বড় হার হলো আজ। আদি পিছন থেকে এসে জয়ের কাঁধে হাত রাখল। জয়ও জানো আদি, আমি আমার লাইফের সবচেয়ে বেশি সময় একটা মেয়েকে দিয়েছিলাম। আমি আমার সবটা দিয়ে তার মুখে হাসি ফুটাইতে চেয়েছিলাম। একটা মেয়ে যে কিনা ঘর থেকে বের হতে পারত না, ভয়
আমি তাকে বাইরের দুনিয়া দেখতে শিখিয়েছিলাম। একটু আবেগী হাসি দিয়ে আবার বলল, ঘরেও তার ভয় ছিল, তেলাপোকার ভয়। যদিও সেই ভয় আমি দূর করতে পারিনি, তবুও রাতের পর রাত জেগে তার পাশে বসে থাকতাম, যদি রাতে তার ঘুম ভেঙে যায় সে যেন ভয় না পায়। সেও আমাকে অন্ধের মতো বিশ্বাস করত, কিন্তু আজ সব উল্টে গেছে। জয়ের চোখে পানি জমে গেছে। আদি তা স্পষ্টই দেখতে পেল। আদি জয়কে জড়িয়ে ধরল, জয়ও আদিকে জড়িয়ে ধরল। তারপর হয়তো জয়ের সবার সামনে অস্বস্তি হচ্ছে, তাই বলল, আমি যাই, তোমরা এসো। বলেই জয় হাঁটতে শুরু করল, ড্রাইভারকে চাবি দিতে বলল আর লাশটাকে দেখিয়ে বলল, এই জঞ্জালটা লেকে ফেলে দিও, কোনো প্রমাণ যেন না থাকে। বলে গাড়ি নিয়ে জয় বেরিয়ে গেল। রুহি বাকরুদ্ধ, সাথে অন্যরাও। কারোরই মুখ থেকে কথা বেরুচ্ছে না। রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদির আজ জয়ের প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করছে। আদি ড্রাইভ করছে আর ভাবছে, আমি রুহিকে ভালোবাসি, কিন্তু আমি কি জয়ের মতো করে ওকে ভালোবাসতে পেরেছি? রুহিও তো জয়কে ভালোবাসে। ভালো না বাসলে কারোর জন্য নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া যায়। আচ্ছা, তবুও ধরে নিলাম রুহি ভালোবাসে না, কিন্তু জয় তো বাসে। আমি সব জেনে শুনে কি করে জয়কে বলবো? তুমি এতদিন যাকে তিলে তিলে গড়ে তুলেছে, আজ তাকে আমায় দিয়ে দাও। কিন্তু আমিও তো রুহিকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমিই বা বাঁচব কি করে? আদি, আমি সব জেনে শুনে কি করে জয়কে বলবো? তুমি এতদিন যাকে তিলে তিলে গড়ে তুলেছ, তাকে আজ আমায় দিয়ে দাও। কিন্তু আমিও তো রুহিকে ভালোবাসি, ওকে ছাড়া আমিই বা বাঁচব কি করে? এতক্ষণ রাস্তায় কেউ কারো সাথে কোনো বলেনি। বাসায় ফিরেই যে যার রুমে চলে গেল। সবার মন খারাপ। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রুহির মা সবাইকে রাতের খাবারের জন্য ডাকতে বলল। মিলি সবাইকে ডেকে আনল। রুহিসহ সবাই এসে টেবিলে বসল। কিন্তু রুহি না খেয়ে উঠে গেল। রুহি, আমি খাবো না মা, জয়ের বাসায় যাব। এতক্ষণে জয় একবারও এই বাসায় আসেনি। ও কখনো আমাকে ছেড়ে এতক্ষণ থাকেনি। একটু বেশিই রাগ করছে মনে হয়। এটা বলেই রুহি যেতে চাইল। আদি দাঁড়িয়ে বলল, আমি কি যেতে পারি? রুহি, হুম, অবশ্যই। লিজা, আমিও যেতে চাই। শাওন, মাহির, লিজা, তরো কি মনে হয় আমরা যেতে চাই না? মনি, সত্যি বলতে জয় অনেক ফ্রেন্ডলি, ওর জন্য খারাপ লাগছে, চলো সবাই গিয়ে ওকে নিয়ে আসি। রুহির মাহাচ্ছা, যেও, কিন্তু আগে খেয়ে নাও, তারপর যাও। আদি, আন্টি চিন্তা করবেন না, আমরা জয়কে নিয়ে বাইরে খেয়ে নিব। সবাই মিলে জয়ের বাসায় গেল। বাসায় ঢুকেই বোঝা যাচ্ছে বাসাটা কোনো রুচিশীল মানুষের। পুরো বাড়িটা সুসজ্জিত। বাইরে প্রচুর গার্ডস রয়েছে। বাসায় ঢুকে রুহি সোফায় বসে পড়ল আর বলল, আদি, উপরে জয়ের রুম, তুমি যাও ওকে নিয়ে এসো। আদি উপরে গিয়ে একটা রুমে ঢুকল, কিন্তু রুমে কেউ নেই। আদি রুমটা ভালো করে একবার দেখেই বের হয়ে যেতে লাগল। পিছন থেকে জয় বলল, আরে আদি, তুমি এখানে? আর এসেছো যখন চলে যাচ্ছ কেন? আদি, আসলে আমি তোমার বাড়ি তো আমি চিনি না, এই রুমে ঢুকে মনে হলো এটা কোনো মেয়ের রুম, তাই চলে যাচ্ছিলাম। জয়ও, হহ, তাই বলো, এসো ভিতরে এসো, এটা আমার এই রুম, ভয় নেই। আদি, তোমার পুরো বাড়িটা এত সুন্দর করে সাজানো, কিন্তু তোমার রুম এমন কেন? না, আসলে রুমটা সুন্দর, কিন্তু দেখে মনেই হচ্ছে না এটা কোনো ছেলের রুম। জয়ও, হুম, ঠিকই বলেছ, পুরো বাড়িটা আমার ইচ্ছামতো সাজানো, কিন্তু আমার রুমটা রুহি সাজিয়েছে। বেবিডোলের পিঙ্ক কালার পছন্দ, তাই এই রুমে যা আছে সবই পিঙ্ক কালার, আর এই যে এত টেডি দেখছো সেগুলোও ওই নিয়ে এসেছে। মেয়ের পছন্দের রুম তো মেয়ের মতোই হবে, তাই না? বলে হেসে উঠল জয়। এসব ছাড়ো, এখন বল, তুমি হঠাৎ এখানে? বাসা চিনলে কি করে? আদি, আমি একা নই, আমরা সবাই এসেছি। জয়ও, হারে কি বল? প্রথমবার তোমরা আমার বাসায় এসেছো আর আমি এখানে দাঁড়িয়ে বকবক করছি, চলো চলো ওদের কাছে যাই।
বলেই জয় আদির গলা জড়িয়ে ধরল, যেমনটা দুইজন ভালো কোনো বন্ধু একাসাথে গেলে গলাগলি করে যায় তেমন। দুইজনেই হাসতে হাসতে নিচে নামছিল। হঠাৎ একটা গুলি দুইজনের মাথা ছুঁই ছুঁই করে মাঝখান থেকে বেরিয়ে পিছনের দেওয়ালে লাগল। জয় অবাক হয়ে গেল, এখানে আমার উপর গুলি ছুঁড়ার সাহস কার হবে? জয়ের মুখোমুখি হওয়ার সাহস এই এলাকায় কারো নাই, তাও আবার নিজের বাড়িতে যেখানে এত এত গার্ডস আছে। জয় একবার পিছনের দেওয়ালে গুলিটার দিকে তাকিয়ে নিচের দিকে তাকাল। জয়, তাই তো বলি, জয়ের উপর গুলি ছুঁড়ার সাহস কার? লিজা, তুমি হঠাৎ শুট করলে কেন রুহি? একটু হলেই তো দুইজনের মধ্যে একজনের জান চলে যেত। রুহির হাত এখনো টার্গেট মিস করে না, সেটাই দেখালাম। ওই তো বলেছিল আমি নাকি ভীতু হয়ে গেছি, শুট করতে পারি না। আমি ভয় পাই না, আমি ওর বউ হওয়ার যোগ্য সেটার প্রমাণ দেওয়ার জন্য শুট করলাম। জয়, তা তো বুঝলাম, কিন্তু তর বলা শেষের কথাগুলি বুঝলাম না। রুহি, না বোঝার মতো কি বললাম? আমি তোকে বিয়ে করছি। আপত্তি আছে নাকি? থাকলেও কিছু করার নাই, তোর আপত্তি গ্রাহ্য হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তর মতামত নেওয়ার প্রয়োজন মনে করিনি, তাই নেইনি। রুহির কথাগুলি শোনার সাথে সাথে আদির ভিতরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, যা কেউ দেখতে পাচ্ছে না, শুধু আদিই অনুভব করতে পারছে। জয়, হকুম ম্যাডাম, আপনার মুখের কথা আমার কাছে হকুম স্বরূপ, আর এখন তহুকুম করলেন, তাহলে না মানার প্রশ্নই উঠে না। রুহি, হইছে, ঢং করতে হবে না। চল, এখন অনেক কাজ বাকি। শপিং করতে হবে, সবাইকে ইনভাইট করতে হবে, বাবা মা ফুফিকে জানাতে হবে, আরও কাজ আছে। জয়, এত তারা কিসের, সব হবে, তুই চাপ নিস না। রুহি, ওমা, এখন না করলে কখন করব? কাল তো আমাদের এনগেজমেন্ট। জয়, হই, মাথা ঠিক আছে? আর এত তাড়াহুড়ো করার কি আছে? রুহি, আমি ফিরে আসার সময় প্লেন করে এসেছি, এখানে এসেই বিয়ে করব। তাই তো এদের সবাইকে নিয়ে এসেছি। এরা বাসায় কাউকে বলে আসেনি, এতক্ষণে সবাই মনে হয় এদের খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বিয়েটা করেই ওদের পাঠিয়ে দিতে চাই। জয়, তুই যেমনটা চাইবি। আচ্ছা, চল শপিং করতে যাই। আদি একনজরে একটা দেয়ালের দিকে তাকিয়ে আছে। দেয়ালের সবটা জুড়ে জয় আর রুহির ছবি। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সব বয়সের ছবি আছে। জয় আদির কাছে এসে বলল, অবাক হয়ে লাভ নাই ব্রো, এসবি পাগলির কাজ, না হলে ড্রয়িং রুমে কেউ পার্সোনাল ছবি রাখে? তাও এতগুলি। ওর কথা হলো, সবাইকে জানাতে হবে যে ওই জয়ের ওত্তা, তাই এই ব্যবস্থা। রুহি, কি বললি আমি পাগলি? দাঁড়া, আজ তোর হচ্ছে বলে জয়ের কাছে এগিয়ে আসলো। জয় দৌড়ে গিয়ে লিজার পিছনে লুকাল। জয়, কি হলো, আমি তোমার ফ্রেন্ড না? বাঁচাও না কেন? লিজা অবাক হয়ে গেল। জয়, তার মানে আমাকে তোমার পছন্দ না, তাই তো বাঁচাবে না? লিজা, পছন্দ কেন করব না, করি করি, অবশ্যই করি, দাঁড়ান বলছি। এতক্ষণ জয় লিজাকে রুহির সামনে ধরে ছুটছে, আর রুহি জয়কে ধরার চেষ্টা করছে, সামনে লিজা থাকায় মারতে পারছে না। লিজা, থাক, রুহি ছেড়ে দাও, আমি উনার হয়ে সুপারিশ করছি। রুহি, শুধু লিজার জন্য ছেড়ে দিলাম। জয়, থ্যাঙ্কস লিজা। লিজা, বুঝছি, চলো এখন সবাই যাই। গাড়িতে বসে বসে আদি ভাবছে ওদের মধ্যে কত ভালোবাসা, একে অপরের জন্য মরে যেতেও রাজি। জয়ের মতো করে রুহিকে কেউ ভালোবাসতে পারবে না। রুহি জয়ের কাছেই ভালো থাকবে। ওরা যদি পারে ভালোবাসার মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিতে, তাহলে আমি কেন পারব না? আমার উচিত আমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখার জন্য তাকে তার যোগ্য কারো হাতে তুলে দিতে। আমি পার্বত, কষ্টই হোক, পারতে আমাকে হবেই। জানি না কেন আমি জয়কেও ভালোবেসে ফেলেছি, ওর প্রতিটা ব্যবহার দেখে মনে হয় আমি যেন জয়কে কত বছর ধরে চিনি।
আমি রুহি বা জয় কাউকেই কষ্ট দিতে পারব না। সবাই মিলে একটা শপিং মলে গেল। শপিং মলের সেলস বয় জয়কে দেখেই ভয় পেয়ে গেল। সেলস বয়ও, স্যার আপনি কষ্ট করে আসলেন কেন, বললেই তো পাঠিয়ে দিতাম, পছন্দ মতো নিয়ে নিতেন। জয়ও, আমি কিছু নিব না ম্যাডাম, নিবে ফ্লোর খালি করো, আমরা ওয়েট করছি। সবাই বেরিয়ে গেলে ঢুকব। সেলস বয়ও, জি স্যার। রুহি, সবাইকে বের করে দেওয়ার কি দরকার, সবার সাথেই কিনব চল। আমার ভিআইপি রুল পছন্দ না জয়। জয়ও, আমি জানি সেটা, কিন্তু বেবি এই শহর জানে তুমি আমার আত্মা, সেজন্যে আমার শত্রুদের তোমার উপর নজর আছে, তাই আমি রিস্ক নিতে চাই না। রুহি, যত সব। কিছুক্ষণ পর সবাইকে বের হয়ে গেলে জয় সবাইকে মলে ঢুকতে বলল। জয়ও, হা যা নিবি তাড়াতাড়ি নে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। রুহি, চুপ থাক, ফাউল। জয়ও, রুহি দাঁতে দাঁত চেপে, এটা পাবলিক প্লেস। রুহি অভিমানী গলায় বলল, আমার বিয়ে জয়। জয়জি, ম্যাম বুঝেছি, গান ফুলাতে হবে না, যান, আপনার যত সময় লাগে নিয়ে নেন, আর যা যা মন চায় কিনেন। রুহি লিজা আর মনিকে নিয়ে চলে গেল। জয়, শাওন, মাহির আর আদিকে ড্রেস নিতে বলে নিজেই পছন্দ করে দিচ্ছে। রুহি দূর থেকে বলল, কিরে তোদের কি এই জন্য এনেছি নাকি, তাড়াতাড়ি এদিকে আয়। কি আর করা, সবাই গেল শুধু আদি ছাড়া। রুহি একটা করে ড্রেস নিচ্ছে আর নিজের উপর রেখে বলছে, এটা কেমন লাগছে? ওইডা কেমন লাগছে? যেন সে মডেলিং করতেছে। জয় হাসতে হাসতে বলল, রুহি এমন করলে সারা রাত এখানেই শেষ হয়ে যাবে। তুই এক কাজ কর, সবগুলিই নিয়ে নে। সেলস বয় এসে বলল, স্যার কি খাবেন, কফি অথবা কোল্ড ড্রিঙ্কস? জয় একটু ভেবে বলল, সফট ড্রিঙ্কস নিয়ে এসো। বয় এসে ড্রিঙ্কস দিয়ে গেল। জয় নিজের ড্রিঙ্কসটা একটু দূরে রেখে দিল। রুহি একের পর এক ড্রেস দেখেই চলেছে। জয় মনিকে বলল, মনি আমার ড্রিঙ্কসটা দাও তো। মনি এগিয়ে দিতে গেল, কিন্তু জয় ইচ্ছা করেই ধরল না, সবটা ড্রিঙ্কস রুহির হাতে থাকা একটা ড্রেসে পড়ল। ড্রেসটা পুরো নষ্ট হয়ে গেছে। সেলস বয় এসে বলল, স্যার আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। জয়ও, দাঁড়াও, ড্রেসটার দাম কত? বয়ও, 15,000 টাকা স্যার। জয়ও, হুম, আচ্ছা তোমরা সবাই বলতো ড্রেসটাকে নষ্ট করছে, আমি রুহি নাকি মনি? সবাই বলল মনি। জয়ও, মনি তোমার কি মনে হয়? মনি মাথা নিচু করে বলল, আপনি ধরতে পারেননি। জয়ও, সবাই তো বলছে তুমি নষ্ট করেছ, তাই যত কিছু কিনা হবে সব বিল আমি দিব, শুধু এই ড্রেসটার বিল তুমি দিবে, মনিকে ইশারা করে বলল। মনি, সবাই জানো আমি কোনো কার্ড আনিনি, তাই বিলটা দেওয়া আমার পক্ষে অসম্ভব। জয়ও ধমক দিয়ে, তাহলে রুহির সাথে সেইম কাজটা কিভাবে করেছিলে? আনসার মি। মনির ভয় গলা শুকিয়ে গেছে। উপস্থিত সবাই অবাক। রুহিও। রুহি, জয় কি করছিস? জয়ও, রুহি তুই জানিস এই সময় তোর মুখ বন্ধ রাখা উচিত, চোখ গরম করে বলল। রুহি মাথা নিচু করে নিল। তারপর মিস মনি বলো। মনি কাপা কাপা গলায় বলল, হ্যাঁ সেদিন আমি প্লেটটা ভেঙেছিলাম আর রুহির উপর দোষ দিয়েছিলাম, আমি তার জন্য ক্ষমা চাইছি। জয়ও, আর কখনো মানুষের অসহায়তার সুযোগ নিবা? মনির প্রায় কাদো কাদো অবস্থা। জয়ও মনির কাছে এসে বলল, আরে বোকা মেয়ে, ভয় পাচ্ছ কেন, বলেছিলাম না এই মনিকে জয়ের একটু টাইট দিতে হবে, সেটাই দিলাম। কিচ্ছু হয়নি, প্লিজ বি কমফোর্টেবল, আমি মজা করছিলাম। কথাগুলি শুনে মনি আত্মা ফিরে পেল। জয়ও, হেই কে আছো, ম্যামের জন্য ড্রিঙ্কস নিয়ে এসো। এই রুহির বাচ্চা, তুই দাঁড়িয়ে আছিস কেন, যা কি কি নিবে নিয়ে নে। সবার জন্য রুহি নিজের পছন্দ মতো ড্রেস নিল। জয় সব বিল দিল। শপিং শেষে সবাই বের হতে যাবে, তখন সবাই খেয়াল করল এখানে আদি নেই। জয়ও, কি ব্যাপার, আদি কোথায়? রুহি এখানে আসার পর তো ওকে একবারও দেখিনি, এমনকি তুই যখন মনিকে বকা দিচ্ছিলি তখনও না। জয়ও, হাজিব তো, কই চলে গেল এই ছেলেটা? আদি আদি আদি।
আইউ দে বয় ওই স্যার তো অনেক আগেই বেরিয়ে গেছেন। জয় হোয়াট? জয় ফোন হাতে নিয়ে কল দিল আর বলল হুম পিক সেন্ড করছি 1 ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় আমার সামনে চাই, না হলে গুলি করে সবগুলির মাথার খুলি উড়িয়ে দিব। রুহি জয় কি হবে এখন? ওকে কেউ তুলে নিয়ে গেল না তো? জয় কিছু হবে না রুহি, তুই শান্ত হ, কেউ নেয়নি মনে হচ্ছে, ও নিজেই গেছে। তাড়াতাড়ি চল, তোদের বাসায় রেখে আমাকে বের হতে হবে। বাসায় এসে জয় তোরা সবাই রুমে যা, আমি আদিকে নিয়ে আসছি। মনীষ আমি আদিকে খুঁজতে যেতে চাই, কথা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। যদি না ফিরে পালিয়ে যাই বাসায় গিয়ে আমার খুলি উড়িয়ে দিও। জয় আদি তোমার ফ্রেন্ড, তোমাকে আমি না করতে পারি না, তবে রাত হয়ে গেছে, তুমি এখানের কিছুই চিন না, তাহলে আমি যাই তোমার সাথে? মনি না, আমাকে একটা গাড়ি দাও, আমি মাহিরকে আর শাওনকে নিয়ে যাচ্ছি। জয় ঠিক আছে। লিজা আমি কেন যেতে পারবো না? জয় কি আমার কেউ না? মনীষ লিজা 2 জন মেয়ে গিয়ে কি করব বল? যদি কোনো বিপদে পড়ি শাওন মাহির আমাদের নিয়ে সমস্যায় পড়ে যাবে, আর আমি যে আদিকে পাবই তার তো গ্যারান্টি নাই। তুই থাক প্লিজ। কিছুক্ষণ পর মনি একটা জায়গায় পৌঁছাল, চারদিক নিস্তব্ধ আর অন্ধকার ভয়ঙ্কর বটে। ফোনের ফ্ল্যাশ অন করে মনি এগিয়ে যেতে লাগল, সাথে সাথে মাহির আর শাওন। ও কিছুদূর গিয়ে মনি বলল চুপ দাঁড়া তোরা, আমি যা ভাবছিলাম তাই হয়েছে, সামনে দেখ। শাওন আর মাহির সামনে তাকিয়ে অবাক হয়ে গেল, এমন কিছু দেখবে তারা ভাবতে পারেনি। মাহিরও না, এসব মিথ্যা, আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। মনি, শাওন, মাহির তাকিয়ে দেখল, সামনেই হাঁটু ঘেরে আদি বসে আছে। আদির অবস্থা দেখে মাহির, শাওন, মনি সবাই অবাক। আদি বসে বসে কাঁদছে। মনি এগিয়ে গিয়ে আদি চমকে উঠে চোখ মুছতে মুছতে তোরা এখানে? কিভাবে জানলি আমি এখানে? মনি হয়তো জয়ের আর রুহির মতো বন্ধু হতে পারিনি, কিন্তু ছোট থেকে তো একসাথেই বড় হয়েছি তাই না? একটু হলেও তো চিনি তোকে। আদি মনিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। মাহির, এতদিন ধরে তোর সাথে আছি, কখনো তোকে কাঁদতে দেখিনি। আদি তুই কি সত্যিই সেই আদি যে কিনা কথায় কথায় জেদ দেখাতো? মনি, তোরা অনেক কিছুই জানিস না, আমি সবটা আগে থেকেই জানতাম, তাই আমি অনুমান করেছিলাম আদি নিজের চোখের জল লুকাতে কোথাও গিয়েছে। আর যেহেতু ও এখানে তেমন কিছু চিনে না, তাই এই নীরব জায়গাটায় আসবে সেটা বুঝতে বাকি রইল না। এখানেই আমরা বিকালে এসেছিলাম। শাওন, তুই এমন কি জানিস যা আমরা জানি না? মনীষ, অনেক কিছুই, তবে শোন, আদি রুহিকে ভালোবাসে, হয়তো একটু বেশিই ভালোবাসে। মাহিরও কি বলিস? আমাদের কাউকে তো কোনোদিন বলেনি। মনি আমাকে বলেছিল, আদি প্রথম দিনেই রুহিকে ভালোবেসে ফেলেছিল, যেদিন মেলায় রুহি আদিকে চড় মেরেছিল সেদিনেই। আদি সবসময় এমন একটা মেয়েই চেয়েছিল যার মধ্যে সাহস থাকবে। একদিন আদিও সবার মতো একগুচ্ছ ফুল নিয়ে রাস্তায় হাঁটু ঘেরে বসে রুহির কাছে ভালোবাসার প্রার্থনা করেছিল, কিন্তু বিনিময়ে পেয়েছিল অপমান। যেখানে আদিকে সবাই চিনে সেই রাস্তায় দাঁড়িয়ে রুহি আদিকে থাপ্পড় মেরেছিল, তাও সেটা শুধু তাকে ভালোবাসা নিবেদন করার জন্য। সেদিন রাস্তায় সবাই হেসেছিল। প্রথমবার আদি মানুষের হাসির খোরাক হয়েছিল। আদির পরিচিত অনেকে সেদিন আদিকে কথা শোনানোর সুযোগ পেয়েছিল। আদি তবুও সব সহ্য করে নিয়েছিল। আদি বারবার রুহিকে বোঝানোর চেষ্টা করেছিল, সারারাত ধরে রুহির বাসার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু রুহি আদির কোনো কথা শুনেনি। পরদিন অফিসে এসে রিজাইন দিয়ে দেয় রুহি। তোরাই বল, এরপরেও কি আদির উচিত ছিল রুহিকে আটকানো? রুহি হয়তো আগে থেকেই জয়কে ভালোবাসত, তাই আদিকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটা বলে দিলেই তো পারত। এতটা অপমান করার কি প্রয়োজন ছিল? তারপর আদি যখন সুযোগ পেল তখনই ওকে বাসায় নিয়ে আসলো, কিন্তু সেটা প্রতিশোধের জন্য না, ভালোবাসাটা বোঝানোর জন্য। প্রতিদিন রুহির হাতে খেত চাইত, একটা বউ যা যা করে সব রুহিকে দিয়ে করাত আদি।
এটা যে অত্যাচার না ভালোবাসা ছিল সেটা রুহি বোঝল না। আদি শুধু এইটুকুই চেয়েছিল রুহি যেন নিজের মুখে ওকে এসে বলে যে সে আদিকে ভালোবাসে, তাই আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি আসি আর আদির সাথে একটু ঘনিষ্ঠতার অভিনয় করি, যাতে রুহি রেগে গিয়ে আদিকে ভালোবাসার কথা বলে, কিন্তু সেটাও হলো না। তখন আদি রুহির সাথে খারাপ ব্যবহার করল, রুহি সেই খারাপ ব্যবহারটাই দেখল। এর আগের 2 মাসের ভালোবাসাটা দেখল না। রুহি বলেছিল সে নাকি আদিকে ভালোবাসে ফেলছিল, কিন্তু পরীক্ষা করার জন্য আদিকে রিজেক্ট করেছিল। যদি আদি বারবার অপমানিত হওয়ার পরেও ওকে গিয়ে ভালোবাসার কথা বলতো তাহলে নাকি ও রাজি হতো। কিন্তু আদির নাকি ইগো বেশি, তাই সে রাজি হয়নি। আচ্ছা, তোদের কি মনে হয় রুহিকে যদি এভাবে এখানে কেউ অপমান করে, রুহি কি তাকে বাঁচতে দিবে? আমার তো মনে হয় না। তাহলে আদি কতটা সহ্য করেছে সেটা ও কিভাবে বোঝল না? আসলে রুহির পরীক্ষা করার পদ্ধতিটা ভুল ছিল আর আদির ভালোবাসা বোঝানোর পদ্ধতিটা, তাই আজ এই অবস্থা। আদি তুই চুপ কর মনি। মাহির, এতদিন আমাদের কেন বলিসনি এসব? আমরা জয়ের মতো মাফিয়া হতে না পারি বন্ধুকে খুশি রাখতে রুহিকে এখান থেকে নিয়ে যেতে তো পারব। জয়ের সাথে মারামারি করতে না পারি ভিক্ষা তো চাইতে পারব। শাওন, ঠিকই বলেছিস, দরকার হলে জয়ের হাতে জীবন দিব, তবু রুহিকে আদি ছাড়া অন্য কারোর হতে দিব না। চল এক্ষুনি। আদি, না যাস না তোরা। জয় অনেক ভালো একটা ছেলে, ও যদি জানে আমি রুহিকে ভালোবাসি ও রুহিকে বিয়ে করবে না, কিন্তু রুহি ওকে ভালোবাসে আর রুহিকে এই পৃথিবীতে যদি কেউ সুখে রাখতে পারে সেটা শুধুই জয়। মনি, আর তোর কি হবে? জীবনে কখনো কাউকে রুহির জায়গাটা দিতে পারবি? জানি পারবি না। যে আদিকে বাবা মা একটা কথা বললেও জবাব দিত, সেই আদি একটা মেয়ের করা এত অপমান সহ্য করেছে, সেই মেয়েকে আদি কতটা ভালোবাসে আর কেউ না বোঝক, আমরা 4 জন অন্তত বুঝি। আদি ভালোবাসা একতরফা হয় না রে, বোঝানোর কম তো চেষ্টা তো করিনি। কিন্তু আমি সেদিন হসপিটালে রুহির মা মানে নুরার মাকে কথা দিয়ে এসেছিলাম আমি রুহিকে বিয়ে করব। সেই জন্যই তিনি রুহিকে আমার বাসায় থাকতে দিতে রাজি হয়েছিল। সবকিছুই ঠিক করেই রেখেছিলাম, আঙ্কেল সুস্থ হয়ে গেলেই বিয়ে করে ফেলব, বাবা মাকেও বিয়ের কথা বলে দিয়েছিলাম। জানিস, রুহির জন্য লাল টুকুটুকে একটা শাড়ি কিনেছিলাম, আদির চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। আর আদি বলছে, প্রতিদিন কল্পনা করতাম একদিন লাল টুকটুকে শাড়িটা পরে রুহি গুটি গুটি পায়ে আমার জীবনে আসবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকেও রুহি লাল শাড়ি পরবে, কিন্তু সেটা আমার দেওয়া না, জয়ের দেওয়া। মাহির, আদি তুই আর বলিস না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে, সহ্য করতে পারছি না রে। আদি, আমি এখানে এসেছিলাম সুসাইড করার জন্য, যেন লাশটা খুঁজে না পাওয়া যায়, তাই এখানে আসা, কিন্তু পরে ভাবলাম আমি হারিয়ে গেলে জয় আমাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে, তখন ওদের বিয়েটা হবে না। আমি সব মেনে নিয়েছি। আমি জয়কেও ভালোবাসি, জয় রুহিকে ছাড়া থাকতে পারবে না আর আমি জয়কে কষ্ট দিতে পারব না। তাই আমি হাসিমুখেই ওদের বিয়েতে উপস্থিত থাকব, এখানে যা যা হলো সব ভুলে যা। রুহি আর জয়ের খুশিতেই আমি খুশি। তোরা আমার জন্য হলেও চুপ থাকিস প্লিজ। যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব, চোখ মুছতে মুছতে বলল আদি। তারপর হয়তো কখনো আর আমার জীবনে আসা এই লেডি ডনকে আমার দেখা হবে না। আমি না হয় 2 মাসের স্মৃতি নিয়েই বেঁচে থাকব। এই 2 মাস তো ও আমার বউয়ের মতোই ছিল। চোখের পানি মুছে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, চল ফিরে যাই, কাল আমার সবচেয়ে প্রিয় মানুষটার বিয়ে, আমি যদি কাজ না করি কে করবে বলতো? মনি আদিকে খুঁজে পেলেও জয় বা রুহি কেউ তা জানে না। জয় আদিকে পাগলের মতো খুঁজতেছে। এদিকে জয় রুহিকে বাসায় রেখে আসলেও রুহি জয়ের নিষদ মানেনি। জয় বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রুহিও বেরিয়ে গেছে আদিকে খুঁজতে। রুহির কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আদি নিজে নিজে কোথাও যেতে পারে। ওর বিশ্বাস আদিকে কেউ তুলে নিয়ে গেছে, কারণ আদি তো এখানে কিছুই চিনে না আর আদির কাছে কোনো টাকা বা ফোন নাই।
এখন ঘড়িতে রাত 1টা বাজে, সবাই বাসায় চলে এসেছে, আদি, মাহির, শাওন, এমনকি জয়ও। কিন্তু রুহি নাই। রুহি সেই যে বের হয়েছিল এখনো আসেনি। জয় সব গার্ডসদের বকাবকি করছে কেন রুহিকে বের হতে দিল সেজন্য। জয় রাগ কন্ট্রোল করার জন্য তার সামনে থাকা প্রতিটা জিনিস একটার পর একটা ছুঁড়ে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিচ্ছে। জয়ও আমি নিজে ওকে বাসায় দিয়ে যাওয়ার পরে ওর সাহস কি করে হয় বাইরে যাওয়ার? এই মেয়েটাকে মানুষ করতে পারলাম না, আফসোস। সবার টেনশন হচ্ছে। সেই মুহূর্তে রুহির এন্ট্রি হলো। রুহিকে দেখে মনে হচ্ছে না এটা কোনো মেয়ে, পুরো মাফিয়াদের মতো ড্রেস পরেছে রুহি। বাসায় এসে বাসার এই অবস্থা আর আদিকে দেখে অবাক হল। জয় রুহিকে দেখল কিন্তু কিছুই বলল না, যেন স্টেচো হয়ে গেছে। রুহি পরিবেশ গম্ভীর হওয়া মানে ঝড়ের পূর্বাভাস। লিজা, তুমি কোথায় চলে গেছিলে? তোমার টেনশনে আমাদের জান যায় যায় অবস্থা। রুহি জয়ের দিকে আর চোখে দেখে বলল, কোথাও না, আমি তো ব্যাস এখানেই ছিলাম। জয় উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এখন এটা বলিস না যে তুই এই ড্রেসে ফুল তুলতে গেছিলি। কাকে মেরে এসেছিস এক্ষুনি বল, কোনো আবোল তাবলো কথা শুনতে চাই না। রুহি, এখন কি করব? সত্যি বললে নিশ্চিত গিলে খাবে, মিথ্যা বললেও ধরা পড়ব। ন্যাকা কান্না ছাড়া কোনো উপায় নাই। তুই আমাকে বকা দিলি জয়? জয়ও হাহহ, খোদা, এই মেয়ে জয়ের সাথে গেম খেলতে চায়। ওর চালাকি আমি বুঝতে পারব না, এটাও ভাবতে পারে মনে মনে। বুঝেছি, আচ্ছা থাক, বকা দিব না, যা রুমে যা। রুহি, বেঁচে গেছি বুঝে নাই, বোকা কোথাকার মনে মনে। জয়ও, সেটা আমি না, তুই। রুহি, আমি কি কিছু বলছি নাকি? জয়ও, আমি স্পষ্টই শুনতে পারছি তুই মনে মনে কি বলছিস। আর আমি জানি তুই কাউকে না কাউকে হসপিটালে রেখে এসেছিস, কিন্তু আমি তোকে বলেছিলাম আদিকে কেউ নেয়নি, ওই নিজে গেছে। শোনিস নি আমার কথা? বেচারারা হুদাই মার খেল। রুহি, খেল খেল, তোর কি? তোকে আর মারিনি। জয়ও, এই তো স্বীকার করলি, এবার সবটা বলে ফেল। রুহি, দূর, কি করলাম এটা? এখন কি বলবো? কথা ঘুরাতে হবে মনে মনে। জানিস জয়, আমাদের না কাল বিয়ে। জয়ও, কিসের মধ্যে কি? রুহি, শোন, ফালতু কথা শোনার আর বলার সময় আমার নাই। আমার অনেক কাজ আছে। জয়ও, তাই নাকি? তা কি করবি তুই এখন? রুহি, তোরা বস, আমি সেজেগুজে আসছি, আমি কাল কি পরব সেটা ঠিক করে দিবি তো নাকি? তারপর প্রপোজ করা প্র্যাকটিস করতে হবে, আরও কত কাজ। তোরা থাক, আমি আসছি বলেই দৌড়। জয়ও বড়সড় কোনো ঝামেলা করে এসেছে নিশ্চিত, এখন কথা ঘুরাতে চাচ্ছে। ফোন হাতে নিয়ে, হুম, কিছু কি হয়েছে? ওপাশ থেকে কেউ বলল, স্যার আপনি জানেন না? রুহি ম্যাডাম বেহানকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, বেহানের লোকেরা রুহি ম্যামকে হন্যে হয়ে খুঁজছে। জয়ও, হুম, বুঝেছি, আচ্ছা রাখছি বলে ফোন কাটল। সব শান্ত ছিল রুহির, সেটা ভালো লাগলো না। এখন বিয়ের দিকে মন দিব নাকি বেহানকে আটকাব? এরই মধ্যে রুহি সেজেগুজে হাজির। কেমন লাগছে আমায়? লিজা, বাহ, খুব সুন্দর। বাকিদের মুখে কোনো কথা নাই, এক একজনের একক কারণে মন খারাপ। রুহি, সবার মুখ দেখে তা মনে হচ্ছে না যে ভালো লাগছে। জয় রুহির কাছে এসে বলল, বেহানকে কেন মারলি? রুহি, আমি ভেবেছিলাম বেহান আদিকে নিয়ে গেছে তাই। তুই বল, আমি যদি হারিয়ে যেতাম তুই তোর শত্রুকে মারতি না? রুহি, সবসময় সব করা যায় না, একা গিয়ে তুই বেহানকে মারলি, তোর যদি কিছু হয়ে যেত। যদি হয়েই যেত তাহলে এতদিন কি শিখালি? ছাড় তো এসব, চল বাবা মার কাছে যাই, বিয়ের কথা বলতে হবে। জয়ও শান্ত গলায়, হুম চল। রুহি, বাবা আসব? রুহির বাবা, কোথায় ছিলে এতক্ষণ? টেনশনে ফেলে দিয়েছিলে। রুহি, এখানেই ছিলাম বাবা, এসব বাদ দাও। একটা কথা বলার জন্য এসেছিলাম। রুহির মা, এত জিজ্ঞাস করার কি আছে, বলে ফেল। রুহি জয়কে উদ্দেশ্য করে বলল, কি রে বল।
জয়, আমি বলবো? রুহি, তো কে বলবে? জয়, তুই বল না। রুহি, আমি পারবো না, তুই বল। রুহির বাবা, হারে কি সমস্যা বলতো? জয়, মামা, আমরা বিয়ে করছি। রুহির বাবা আকাশ থেকে পড়ল, খুশিও হল। এতদিন তো এটাই চাইছিলা, তোরাই রাজি ছিলি না। রুহি, বাবা, কাল সন্ধ্যায় পার্টি, তুমি সবাইকে ইনভাইট করে দাও, বললে রুহি আর জয় চলে গেল। জয়, আচ্ছা আমি এখন যাই, সকালে আসব বলে জয় চলে গেল। রুহি, আচ্ছা লিজা শোনো, 6টায় যদি পার্টি হয়, এখন 3টা বাজে, তার মানে আজকেই আমার বিয়ে, তাহলে আমার উচিত এখব মেহেদি পরা, তাই না? লিজা, হ্যাঁ, পড়তেই পারো। রুহি 3টা মেহেদি নিয়ে এসে আদি, শাওন আর মাহির হাতে দিয়ে দিল। আদি, এগুলা দিয়ে আমরা কি করব? রুহি পরিয়ে দিবে বলে আদির দিকে হাত বাড়িয়ে দিল। মাহির, শাওন, লিজা আর মনিকে পরিয়ে দিবে, আর তুমি আমাকে বন্ধু তো এইটুকু করতে পারে। জয় থাকলে অবশ্যই পরিয়ে দিত। আদি, আমি এসব পারি না। রুহি, পারো না তো শিখে নাও, আমাকে দিয়ে শুরু করো, পরে নিজের বউকে লাগিয়ে দিও। বেশি সময় নেই, তাড়াতাড়ি লাগিয়ে দাও তো। আদি বাধ্য হয়ে মেহেদি পরিয়ে দিতে লাগল। আদি, কি ভাগ্য আমার, যাকে নিজের বউ ভেবেছিলাম আজ থাকে অন্য কারোর বউ করে দেওয়ার জন্য নিজেই মেহেদি পরিয়ে দিচ্ছি। বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন সবাই ব্যস্ত ছিল। পার্টির সব কাজ মোটামুটি শেষ। একটা রিসোর্টে সব আয়োজন করা হয়েছে। আদি হাসিমুখেই এই বিয়েতে অংশগ্রহণ করছে। তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তার খুব কাছের বন্ধুর বিয়ে। রুহি, কিরে জয়, কেউ এখনো আসে না কেন? জয়, চাপ নিও না ডেয়ার, সবাই চলে আসবে, এখনো 6টা বাজেনি। তুমি যাও, রেডি হয়ে নাও, আজ তোমার বিয়ে বলে কথা। রুহি, শুধু কি আমার নাকি তোরও তো বিয়ে, যা তুই ও রেডি হয়ে নে। জয়, যাচ্ছি। আদি, শাওন, মাহিরকেও নিয়ে যাচ্ছি। রুহি, ঠিকই বলেছিস, আমিও লিজা আর মনিকে নিয়ে যাই, বলে রুহি চলে গেল। 3জন মিলে পার্লারে চলে গেল। লিজার তেমন খারাপ লাগছে না, কারণ সে আদির ব্যাপারটা জানে না, কিন্তু মনির মন খুব খারাপ, সে এসবে মন দিতে পারছে না। কিন্তু আদি রিকোয়েস্ট করেছে যেন ভালোমত পার্টিসিপেট করে, সেজন্য খারাপ লাগলেও সে সবার সাথে তাল মিলাচ্ছে। রুহি আজ একটা লাল লেহেঙ্গা পরেছে, সাথে গোল্ডেন দুপাট্টা, হাত ভর্তি কাচের গোল্ডেন চুড়ি, কানে বড় বড় ঝুমকার সাথে কপালে টিকলিও পড়েছে, দেখতে অনেকটাই পরি পরি লাগছে রুহিকে। লিজাও আজ বেশ সেজেছে, তবে সে লেহেঙ্গা পরেনি, সে একটা নীল কালার বারবি ড্রেস পরেছে। তাকে বারবির ডলের মতোই লাগছে। মনি, আমি এত গর্জিয়াস কিছু পরব না, রুহি, সিম্পল কিছু দাও, আমার বেশি ভালো লাগছে না। রুহি, তা বললে হয় নাকি, কত লোক আসবে আজ, বলে রুহি মনিকে একটা সাদা লেহেঙ্গা দিল। মনি লেহেঙ্গা পরেছে, সাথে স্মোকি আইজ আর রেড লিপ মেকআপ। মনিকে কোনো অংশে মডেলের চেয়ে কম লাগছে না। খুব সুন্দর লাগছে 3জনকে। মনি সাজতেন চায়নি মনিকে, রুহি অনেকটা জোর করেই সাজিয়েছে। এদিকে আদি, শাওন, মাহির, জয় সবাই ব্ল্যাক কোট সাথে ফর্মাল প্যান্ট আর ব্ল্যাক শো পরেছে, তাদেরকেও বেশ লাগছে। 6টা বেজে গেছে, অনেকেই পার্টিতে চলে এসেছে। রুহি, লিজা, মনি 3জনেই পার্লার থেকে ফিরে এসেছে। তাদের আসতে একটু লেট হয়েছে, 7:30 বেজে গেছে, আসলে মেয়েদের সাজ বলে কথা। সবাইকে অসাধারণ লাগছে, গাড়ি থেকে নামতেই সবাই ওদের দিকে তাকিয়ে থাকল। ওরা আসতেই আদি, জয়, শাওন, মাহির ওদের এগিয়ে নিয়ে গেল যেখানে পার্টির জন্য সাজানো হয়েছে সেখানে। পার্টি এখনো শুরু হয়নি, সবাই কেবল আসতেছে। রুহি আর জয় সবাইকে স্বাগতম জানাতে ব্যস্ত। আদিও ব্যস্ত, খারাপ লাগার কোনো চাপ তার মধ্যে নেই। কিন্তু পৃথিবীর সব খারাপ লাগা এসে ভিড় করেছে মনি, শাওন আর মাহিরের মনে। এরা কিছুতেই হাসতে পারছে না। লিজা রুহির সাথে দাঁড়িয়ে আছে, সবার সাথে পরিচিত হচ্ছে।
মনির এসব একদম ভালো লাগছে না, সে শুধু আদিকে আর রুহিকে দেখছে। আদিকে এত স্বাভাবিক থাকতে দেখে মনির রাগ হচ্ছে। মনি রাগে গিয়ে রিসোর্টের ভিতরে এক কোণায় দাঁড়াল। রিসোর্ট পুরোটা আজ রুহি আর জয়ের বিয়ে উপলক্ষে ভাড়া করা হয়েছে। বাহিরের দিকে পার্টির জন্য সাজানো হয়েছে আর ভিতরে গেস্টদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু পার্টি এখনো শুরু হয়নি তাই রিসোর্টের ভিতরে এখন কেউ নেই, সবাই বাইরে। সেই সুবাদে মনি নীরবে দাঁড়িয়েছিল। কিন্তু মনির এই শান্তি বেশিক্ষণ থাকল না, হঠাৎ করেই কেউ মনির হাত ধরে টানতে শুরু করল। মনিকে বেশ জোরে টেনে নিয়ে যাচ্ছে রিসোর্টের ভিতরে। কোনো ছেলে মনির হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে সেটা মনি বুঝতে পারছে, কিন্তু মনি তার মুখ দেখতে পাচ্ছে। মনি, আরে এই আপদটা আবার কে? এই শুনছেন কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটার কোনো রেসপন্স নেই, সে একমনে মনির হাত ধরে নিয়ে যাচ্ছে। মনি, কি করব এখন? বাইরে সবাই ব্যস্ত, আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না। চিৎকার করব, কিন্তু তাতেও কি কোনো লাভ হবে? যে জোরে সাউন্ড বক্সে গান বাজচ্ছে আমার কথা কারো কানে ঢুকবে না। উফফ, কেন যে একা একা এখানে এসেছিলাম। কিন্তু আমার তো এখানে কোনো শত্রু বা মিত্র নাই, হয়তো অন্য কাউকে ভেবে আমায় নিয়ে যাচ্ছে। ছেলেটি মনিকে একটা রুমে নিয়ে দরজা লক করে দিল। ভয় মনির অবস্থা খারাপ হয়ে গেছে। মনি, কক, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ছেলেটি মনির কোনো কথা না শুনে মনির ঠোঁটে নিজের ঠোঁট চেপে দিল। নিজের সব শক্তি দিয়ে ছেলেটিকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হল। ছেলেটি মনির ঠোঁটের সবটুকু লিপস্টিক খেয়ে নিয়ে মনিকে ছাড়াল। মনি, সেই ছেলেকে তো আমি জীবনে কখনো দেখিনি, তাহলে এমন করছে কেন? নিশ্চিত খারাপ কিছু করার জন্য নিয়ে এসেছে। ভাগ মনি, ভাগ এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব ভাগ। আজ কপালে তর দুঃখ আছে। মনে মনে, আপনি এমন করছেন কেন? অবশেষে ছেলেটির মুখে বুলি ফুটল। কি করলাম? নিজের ঠোঁটে লেগে থাকা মনির লিপস্টিক মুছতে মুছতে জবাব দিল, আমার জিনিস আমি খেয়েছি, তোমাকে কেন কয়ফত দিব? মনি, মানে কি? ছেলেটি তোমার রেড লিপস্টিকটা আমাকে পাগল করে দিচ্ছিল, কখন তার স্বাদ নিব সেই চিন্তাতেই ছিলাম, সুযোগ যখন পেলাম সুযোগটা কাজে লাগালাম। মনি, বুঝেছি, ক্রাশ খেয়েছেন তাই তো? যদি আমায় দেখে ক্রাশ খেয়ে থাকেন তবে বলি আমার বয়ফ্রেন্ডা। কথা শেষ হওয়ার আগেই ছেলেটি মনির চুলের মুঠি ধরে মুখটা নিজের দিকে উঁচু করে নিয়ে বলল, একদম চুপ, আমি শুনতে চেয়েছি এসব। বেয়াদব মেয়ার যদি বিএফ থেকেও থাকে আজ থেকে আর থাকবে না, বুঝেছ? মনি নিশ্চিত মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে মনে মনে। আরে ভাই, আমি বিবাহিত, আমার একটা মেয়েও আছে। ছেলেটি, ও তাই নাকি? বাহ, ভালোই তো, এটা কোনো সমস্যা না ডেয়ার, তোমার বরটাকে মেরে মাটি চাপা দিয়ে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। আর বউয়ের সাথে বাচ্চা ফ্রি পেতে আমার কোনো আপত্তি নেই বলেই মনিকে একটানে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে দিল। তারপর মনির হাত দুটি মনির পেটের উপরে রেখে মনির হাতের উপর নিজের হাত রাখল। পরিচিত হোক বা অপরিচিত, ছেলেটির এমন স্পর্শ পেয়ে মনি কেঁপে উঠল। ছেলেটি ভয় পেও না ডেয়ার, জাস্ট চিল, বলে মনির চুলে মুখ ডোবাল ছেলেটি। মনির চুলে নাক ঘষছে সে। মনি দেখত ভদ্রলোকের ছেলেই মনে হয়, কিন্তু স্বভাবটা এমন কেন? চিনেন না জানেন না একটা মেয়েকে একা পেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছেন? ছেলেটি মনির ঘাড়ের চুলগুলি সরিয়ে জোরে একটা একটা কামড় বসিয়ে দিল। মনি, আহ মাগো, আমি শেষ। ছেলেটি, আগেরগুলি হ্যারাসমেন্ট হলে এটা কি? আর যে মেয়েটি কিছুদিন পর আমার বউ হবে তাকে কিস করতে কার কাছ থেকে পারমিশন নিতে হবে শুনি? মনীষ রাক্ষস একটা, এভাবে কেউ কামড়ায়? এই হয়তো আমাকে চিনতে পারেনি, অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে। যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। ছেলেটি কি হলো? ছটফট বন্ধ হয়ে গেল কেন? মনি ঘুরে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি, এবার বলো আমাকে কেমন লাগছে?
মনীষ কোনো উল্টা পাল্টা কথা বলা যাবে না, একটু চাপা মারি তবে যদি বের হতে দেয়। ছেলেটি কি হলো বলো? ধমক দিয়ে। মণি আপনি দেখতে কি অসম্ভব সুন্দর আর স্মার্ট, ভালো না লেগে পারে? ছেলেটি বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? মণি না না, কিসের আপত্তি, আমি তো পারলে এক্ষুনি বিয়ে করে ফেলি। ছেলেটি তাহলে তোমার বর আর বাচ্চার কি হবে? মণি নেই তো, কখনো ছিল না, কোনো জনমে হবেও না। ছেলেটি এই কি বলছো, এগুলা হবে না কেন? আমাকে বিয়ে করলে আমি তো বরেই হব নাকি? মণি বেশি চাপা মেরে ফেলেছি মনে হয়, মনে মনে। হ্যাঁ তাই তো, আমাদের বিয়ে হবে, তারপর আমাদের ফুটবল টিমের সমান বাচ্চা কাচ্চা হবে, অনেক মজা হবে, বুঝেছেন? কিন্তু এখন না, আমাকে যেতে হবে, আমরা বাচ্চার বিষয়টা নিয়ে পরে কথা বলবো কেমন? বলেই মণি বাইরে যেতে চাইল। ছেলেটি মণির হাত খপ করে ধরে বলল, এই অবস্থায় বাইরে গেলে লোকে খারাপ বলবে। এটা বলেই মণির উড়োনাটা ভালোমত সেট করে দিল, তারপর চুল দিয়ে ঘাড়ের কামড়ের দাগটাও ঢেকে দিল, কিন্তু লিপস্টিক ঠিক করার আগেই মণি দৌড়ে বেরিয়ে গেল। মণি কি মুছিপতে পড়েছিলাম আল্লাহ মালুম, এখন রুহি আর লিজার থেকে 1 ইঞ্চি দূরেও যাব না। মণি এসে রুহির সাথে দাঁড়াল। লিজা, কই ছিলি তুই? মেকআপের এই অবস্থা কেন? লিপস্টিক এমন এবড়ো থেপড়ো হলো কি করে? মণি ভাগ্য ভালো হারামিটা ঘাড়ের দাগটা লুকিয়ে দিয়েছিল, না হলে এখন সবাই কি যে ভাবত আল্লাহ জানে। লিজা, তুই তাড়াতাড়ি আয় এদিকে, আমাকে একটু ঠিক করে দে। মণি লিজাকে একটু দূরে নিয়ে গিয়ে সব খুলে বলল। লিজা, কি বলিস এসব? ছেলেটা কে ছিল? মণি আমি কিভাবে বলবো কে ছিল, আমি চিনি নাকি? লিজা, আচ্ছা আমি আদিকে সব বলছি, দাঁড়া। মণি পাগল হলি নাকি, এসব কাউকে বলা যায় নাকি? কাউকে বলতে হবে না, তুই এক কাজ কর, আমাকে নতুন কোনো ড্রেস দে। ওই ছেলে মনে হয় আমাকে অন্য কেউ ভেবেছে, যে হয়তো আমার মতো ড্রেস পরেছিল। লিজা, ঠিকই বলেছিস, চল ড্রেস চেঞ্জ করবি। মণি আমার ভয় লাগছে, আবার যদি কিছু হয়। লিজা, আরে তুই একা যাচ্ছিস নাকি? আমিও তো যাচ্ছি। মণি হুম চল। লিজা মণিকে একটা ব্ল্যাক কালার শাড়ি পরিয়ে দিল আর এবার পিঙ্ক কালার লিপস্টিক পরিয়ে দিল। মণির শাড়িটা খুব সুন্দর কিন্তু পাতলা। লিজা আর মণি ফিরে আসছিল, কিছুটা আসার পর লিজা বলল, তুই একটু দাঁড়া মণি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই যাব আর আসব। মণির ভয় অনেকটা কেটে গেছে, তাই বলল, হ্যাঁ যা, এখন আর কোনো সমস্যা নেই, ওই ছেলে আর আমাকে অন্য কেউ ভাববে না। ড্রেস তো বদলে ফেলেছি। লিজা চলে গেল। মণি গুন গুন করতে শাড়ি ঠিক করছিল, কিন্তু হঠাৎ আবারও কেউ তার কোমর জড়িয়ে ধরল। মণি আতকে উঠল, তার দিকে তাকিয়ে মণির চোখ কপালে উঠে গেল। আপনি আবার? ছেলেটি, তুমি যদি আমার জন্য নতুন করে খাবার সাজাও, আমি কি না খেয়ে পারি? বলেই রুহির পিঙ্ক কালার লিপস্টিক সম্পূর্ণটা হজম করে নিল। যতবার লিপস্টিক পরবা ততবার একই রকম হবে, মনে থাকে যেন। মণি, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যাকে ভাবছেন আমি হয়তো সে না। ছেলেটা আমাকে দেখে পাগল মনে হচ্ছে নাকি? মণি, তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে মনে মনে। ছেলেটি মণির কোমরের খালি জায়গায় স্লাইড করতে করতে বলল, কি পড়েছ? এটা সব তো দেখাই যাচ্ছে। এক্ষুনি চেঞ্জ করবা, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে উল্টো দিকে হাঁটা দিল। মণি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিছন থেকে লিজা এসে বলল, নে চল। মণি ঘুরে লিজার দিকে তাকাল। লিজা, কিরে কি হয়েছে? মণি, দেখতে পাচ্ছিস না কি হয়েছে? ওই ছেলেটা অন্য কাউকে না, বরং জেনে বোঝে আমাকে ফলো করছে। হুকুম করে গেল ড্রেস চেঞ্জ করতে। লিজা, কি ডেঞ্জারাস ব্যাপার, চল ভাগি। মণি হুম, কোনোরকম রুহির বিয়ে হয়ে গেলেই এখান থেকে চিরবিদায় নিব। কথায় কথায় ড্রেস চেঞ্জ করার কথা মাথা থেকে বেরিয়ে গেছে। এই ড্রেসেই মণি নিচে নেমে আসল। নেমে এসে দেখে রুহি আর জয় রিং চেঞ্জ করার জন্য রেডি। ওরা আসতেই জয় বলল, তোমাদের জন্যই ওয়েট করছিলাম। জয় ও রুহি সবাই তো চলে এসেছে, চল প্রপোজটা করে ফেলি।
রুহি, আমার একটু নার্ভাস লাগছে, তুই একটু দাঁড়া, আমি জাস্ট একবার প্র্যাকটিস করে নেই। জয়ও লাগবে না, আগে আমি করছি, তুই দেখে নে, তারপর তুই কর। রুহি, কেন, আমি তোর চেয়ে কম কিসে, চল একসাথেই করব। এটা বলেই দুইজনেই হাঁটু ঘেরে বসে রিং এগিয়ে দিয়ে একসাথে বলে উঠল, উইল ইউ ম্যারি মি? সবাই হাততালি দিতে লাগল। আদি এতক্ষণ ঠিক থাকলেও এবার আর সহ্য হল, আদি চোখের পানি ছেড়ে দিল। সাথে মাহিরও কাঁদছে, কারণ মাহির বরাবরই ইমোশনাল। আদি শুধু শুধু কাঁদছে না, তার যথেষ্ট কারণ আছে, কারণ রুহি আর জয় দুইজন মুখোমুখি হাঁটু ঘেরে বসেনি, পাশাপাশি বসেছে। আর রুহির হাতের রিংটা আদির দিকে, জয়ের রিংটা লিজার দিকে বাড়িয়ে দিয়েছে। রুহি বাম হাতে, আদির ডান হাতটা নিজের দিকে টেনে নিয়ে রিং পরিয়ে দিল। জয়ও, এই মেয়ে, হাত বাড়াও তাড়াতাড়ি, লিজাকে উদ্দেশ্য করে বলল। লিজা কিছু বোঝার অবস্থায় নেই, সে স্টেচো হয়ে গেছে। মনি লিজার হাতটা বাড়িয়ে দিল, জয় রিংটা পরিয়ে দিল। রুহি উঠে দাঁড়িয়ে বলল, কিমি আদিত্য চৌধুরী ওরফে হাদারাম, লেডি ডনের শাস্তি কেমন লাগল? তুমি এত বোকা কি করে হতে পারলে বলো তো? তোমার মনে কি একবারও প্রশ্ন জাগল না, আমার এত টাকা থাকতে আমি কেন আমার বাবা মানে নুরার বাবার চিকিৎসার টাকা তোমার কাছ থেকে নিলাম, যেখানে জয়কে একবার বললেই ও টাকার বন্যা বইয়ে দিত? দ্বিতীয় কথা, আমি কেনই বা তোমার কাছে 2 মাস থাকলাম, কেন ফিরে আসলাম না? আদির কাছে গিয়ে আদির 2 হাত জড়িয়ে ধরে রুহি বলল, কেন আসেনি জানো? কারণ আমি তোমাকে সেদিনেই ভালোবেসে ফেলেছিলাম, যেদিন এত অপমানের পরেও তুমি সারারাত ধরে আমার বাসার সামনে দাঁড়িয়েছিলে। আর তোমার বাসায় যেতে রাজি হয়েছিলাম, কারণ সেদিন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আমি শুনেছিলাম তুমি আমার সাথে প্রেম করতে চাও না, বরং বিয়ে করতে চাও। এখন বলতে পারো আমার উপর অত্যাচার করার পরেও আমি কেন প্রতিবাদ করিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম মনি কি আসলেই তোমার জিএফ কিনা। এখন এটা জিজ্ঞাসা করো, আমি তোমাকে প্রথমেই তো বলতে পারতাম তোমাকে বিয়ে করছি, কেন বললাম না? কারণ তুমি আমার উপর একদিন অত্যাচার করেছিলে, আমিও তোমার উপর একদিন প্রতিশোধ নিলাম। যখন থেকে শুনেছ আমার বিয়ে, তখন থেকে তুমি কেমন ছিলে আমি বেশ বুঝতে পারেছিলাম। সব অত্যাচার একরকম হয় না। তুমি আমার উপর শারীরিক অত্যাচার করেছিলে আর আমি মানসিক করলাম। আমি জানি তোমার সেই অত্যাচার আমার এই শাস্তির কাছে কিছুই না। লেডি ডনের শাস্তি তো একটু অন্যরকম হবেই। আর বাকি থাকলো জয় আর আমার ব্যাপার। জয় আর আমার মাঝে যদি তেমন কোনো সম্পর্ক থাকতো, আমাদের বিয়ে অনেক আগেই হয়ে যেত। জয় আমাকে কখনো সেই দৃষ্টিতে দেখেনি। আমি আর জয় ছোট থেকে একসাথে বড় হয়েছি, ওর প্রতি আমার টান আছে, আছে ভালোবাসাও। কিন্তু তখনই জয় এসে আদির ঘাড়ে হাত রেখে বলল, রুহি আমার ছোট বোন, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার জীবনদানকারী, ওকে আমি কখনো জিএফ বা বউয়ের চোখে দেখতেই পারব না। আমি রুহিকে ভালোবাসি, কিন্তু সেটা প্রেমিকের ভালোবাসা না। এই ভালোবাসাটা এমন যে রুহি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ওর জন্য আমার ভালোবাসা সবসময় একই রকম থাকবে। রুহি তার বাবা মার কাছে আছে নাকি তোমার সাথে আছে, সেটা এই ভালোবাসায় মেটার করে না। সব টান, সব ভালোবাসা বেড শেয়ারের জন্য হয় না আদি। আজ রুহির সাথে আমার বিয়ে হয়নি বলে, কিংবা ও অন্য কারো সাথে বেড শেয়ার করছে বলে আমি ওকে সহ্য করতে পারব না, এমন ভালোবাসা আমাদের মধ্যে কখনোই ছিল না। কিছু ভালোবাসা নিঃস্বার্থ হয়। আমি রুহিকে যতটা ভালোবাসি, তোমাকে আজ থেকে ততটাই বাসব। জয় লিজাকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, আমি এদের দুইজনকে সারা জীবন মাথায় করে রাখব, কিন্তু আপনাকে এখানে রাখব। বুকের বাম পাশে ইশারা করে দেখালো। আপনি যদি রাজি না থাকেন এই বিয়েতে, তবুও আমার কিছু করার নেই, কারণ আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার মারও তোমাকে বেশ পছন্দ। লিজা এখনো স্টেচু অবস্থাতেই আছে। আদি জয়কে জড়িয়ে ধরল, কিছু বলল না। তারপর গলার চেইনটা খুলে রুহিকে পরিয়ে দিয়ে বলল, আজ থেকে তোমাকে আমার বউ হিসেবে স্বীকার করে নিলাম। রুহি আদিকে জড়িয়ে ধরল।
সব ভালোভাবেই মিটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে বেহানের এন্ট্রি হলো, যাকে রুহি কাল মেরে এসেছিল। রুহি বলল, আমার গান দে জয়। জয়ও হারে বিয়ে করতে এসেছি, মারামারি করতে না, গান কই পাবো? রুহি গার্ডস ডাক তাড়াতাড়ি। জয় থামো রুহি, বেহান মনে হয় না মারামারি করতে এসেছে, ওর হাতে কোনো গান নেই, বরং একটা ফুল আছে, সাথে কোনো গার্ডস ও দেখতে পাচ্ছি না, ওকে আসতে দে। বেহান এসে রুহিকে বলল, কিরে টুনির মা, কেমন আছিস? রুহি, বেহান তুই আমাকে এই নামে? বেহান, তুই তো ভুলেই গেছিস, কোনো এককালে আমিও তোর বন্ধু ছিলাম। দেখ রুহি, ঝামেলা সবার মাঝেই হয়, কিন্তু আমি এসব ভুলে গেছি, যখন তুই হারিয়ে গেলি তখনই ভুলে গেছি। একসময় আমরা ভালো বন্ধু ছিলাম, আস্তে আস্তে শত্রু হয়ে গেলাম, কিন্তু তোর আর জয়ের জন্য আমার ঠিকই কষ্ট হতো, বিশ্বাস কর। তুই যেদিন ফিরলি সেদিনেই তোর সাথে দেখা করতে আসছিলাম, কিন্তু মাঝখানে ঘটনা ঘটে গেল, তাই আর কথা বলা হলো না। আচ্ছা সব বলছি, আগে একটা ছোট কাজ সেরে নেই। বেহান হাঁটু ঘেরে বসে একটা ফুল বাড়িয়ে দিল মনির দিকে। উইল ইউ ম্যারি মি? মনি, লিজা আমাকে ধর, আমি এখনই হার্ট ফেল করব মনে হচ্ছে। এটাই সেই আপদ যার কথা আমি তোকে বলেছিলাম। বেহান, ফুলটুসি এখনই হইও না, খেলা তো আবি বাকি হে। জয়, বেহান কি করছিস? বেহান, আরে শোন না, এসেছিলাম রুহির সাথে দেখা করতে, কিন্তু মাঝখানে ফুলটুসির উপর ক্রাশ খাইলাম, তাই দেখা না করে ফুলটুসিকে ফলো করতে শুরু করলাম। আর রুহি ভাবল আমি কোনো ক্ষতির জন্য ফলো করছি, তাই রাতে বাসায় এসে মারামারি শুরু করল। আমিও কিছু বললাম না, চুপচাপ মার খেলাম, হাজার হোক হবু বউয়ের বান্ধবী তো, তাই আর কি। বিশ্বাস কর, এমন ক্রাশ খাইছিলাম যে রুহির মার আমার গায়ে লাগেনি, শুধু মনির মুখটাই ভাসছিল চোখে। জয়, বাহ, কলেজের সব মেয়ের ক্রাশ, আজ আমার এই শালির উপরে ক্রাশ খেল। বেহান, ক্রাশ বলিস না দোস্ত, ভালোবেসে ফেলছি রে, তাই বিয়ে করব ঠিক করে ফেলছি। কোনো প্রেম টেম না। মনি, কিসের বিয়ে, আজব তো, আমার এসব মাফিয়ে একদম পছন্দ না। লিজা এগিয়ে এসে ভয় ভয় বলল, আমারও পছন্দ না। জয়, তাই নাকি? কিন্তু তোমার মতামত কে জানতে চাইছে বলতো? জয়, বেঁচে থাকতে তোমাকে এখান থেকে পৃথিবীর কোনো শক্তি নিয়ে যেতে পারবে না, বুঝেছ? রুহি, এই তোরা ভুলে যাচ্ছিস আমি ওদের বন্ধু, আমি বেঁচে থাকতে তোরা ওদের সাথে জোর করতে পারবি না। জয়, ছি রুহি, তুই এটা ভাবতে পারলি আমি ওর উপর জোর করব? সেদিন তো জিজ্ঞাস করলাম আমাকে পছন্দ কিনা, তখন তো একবার না তিনবার বললা পছন্দ করে, তোর সামনেই তো বলল, এখন কথা ঘুরালে হবে নাকি? রুহি, তাই তো। আচ্ছা তোরটা বাদ, বেহান, জোর করবি না, ওর তোকে পছন্দ না। বেহান, আরে রুহি, কথা তো ফুলটুসিও ঘুরাচ্ছে। একটু আগেই কয়টা বাচ্চা নিবে সে বিষয়ে আলোচনা করছিল, এখন বলছে বিয়ে করবে না। বলেই বেহান একটা ফোন থেকে একটা ভয়েস শুনিয়ে দিল, যেখানে মনি স্পষ্ট ভাষায় বলছে বিয়ে করবে আর ফুটবলের টিমের সমান বাচ্চা নিবে। রুহি, তাহলে আমার কিছু বলার নাই। এরা কখন আসলো আর কখন যে প্রেম করল খোদা জানে। আচ্ছা রুহি, তুই চাপ নিস না, এদের আমরা সাইজ করে নিব। সিজন 2 বলে বেহান একটানে মনিকে কাছে টেনে নিল, আর জয় লিজাকে। বেহান মনির কানে কানে বলল, বলছিলাম না ড্রেস চেঞ্জ করতে, করলে না কেন? এর শাস্তিটা তুলা রইল, শোধে আসলে শোধ করে নিব। জয় লিজার কাছে ফিসফিস করে বলল, তুমি কি চাও এখনই তোমার ভয় ভেঙ্গে দেই? যদি চাও তাহলে এখনই বেডরুমে নিয়ে যেতে পারি, আর যদি না চাও স্বাভাবিক হয়ে যাও। আদি আর রুহি তো এসব দেখে খুব খুশি। অবশেষে সবাই মিলে মাহির আর শাওনের দিকে তাকালো। মাহির, না ভাই না, আমার দিকে তোরা তাকাস না, আমার 10টা না 5টা না একটাই জিএফ, আমি এখানে বিয়ে করলে বেচারি মারা যাবে। শাওন, আমারটা আমাকে মেরে ফেলবে। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারব না, মাফ কর আমাকে। সবাই এদের কথা শুনে হেসে দিল। সমাপ্ত।